বিয়েবাড়ির সবার সামনে তানভীর ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে আঁকড়ে ধরল নীর। তানভী নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু নীর তাকে ছাড়ছে না। সবার চোখ যেন ছানা বড়া হয়ে গেল। বরযাত্রীর সামনে যে নীর এই কাজটা করবে তা কেউ ভাবতে পারেনি। আজ তানভীর বিয়ে, কিন্তু কোথা থেকে নীর তার বডিগার্ডদের নিয়ে হাজির হলো, আর এসেই স্টেজে উঠে সকলের সামনে তানভীর ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। 10 মিনিট পর নীর তানভীরকে ছাড়ল। তানভী তো পুরো বরফ হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি হলো তার সাথে? তানভী তো নীরকে এইখানে এইভাবে আশা করেনি। করবেই বা কিভাবে? নীর যে বেঁচে আছে তা দেখেই তানভী এক বড়সড় শক খেয়েছে। তার উপর নীর সবার সামনে এমন এক কাজ করবে তা তানভীর ভাবনার বাইরে ছিল। আপাতত সে কোমায় আছে। যে তার সাথে কি হতে গেল? তখনই নীর বলে ওঠে, তারপর শ্বশুর মশাই আদমার বউকে অন্য একজনের সাথে বিয়ে দেওয়ার কথা আপনি ভাবলেন কি করে? চুপ করো বেয়াদব ছেলে। আমার মেয়েকে তো আমি তোমার সাথে বিয়ে দেইনি, তাহলে ও তোমার বউ হয় কোথা থেকে? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে। ছি ছি ছি, ওসমান সাহেব, আপনাকে আমি ভালো জানতাম, আর আপনি, আপনার মেয়ের যে আগে বিয়ে হয়েছে আমাদের কেন জানা নেই? দেখুন, আমার মেয়ে। দেখলেনই তো আমার বউকে আমি কত ভালোবাসি, তার প্রমাণ তো দিলাম। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো আমি না হয়। আমরা আর কিছু দেখতে চাই না, সবাই চলো এখান থেকে। আপনারা শুনুন। বরপক্ষরা চলে গেল। সাথে সাথে চারদিকে কানাঘুষা শুরু হয়ে গেল। কেউ তানভীকে অপবাদ দিচ্ছে, তো কেউ তানভীর চরিত্রের দিকে আঙুল তুলছে। তা দেখে ওসমান সাহেবের মাথা নিচু হয়ে যায়। সমাজে তার একটা রেপুটেশন আছে, যা আছে এই ছেলে এসে সব মিশিয়ে দিল। ওসমান সাহেব এবার রেগে নীরকে বলে, অসভ্য ছেলে, তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে? আর তুমি কে এখানে সবার সামনে এইসব করার মানে কি? আমি কে তা আপনার মেয়ে ভালো করেই জানে, তাই না জান? মানে কি এইসবের? বউ, তুমি সত্যি বলবা নাকি আমি বলবো? আচ্ছা, আমি বলি। আমি হলাম আমার একমাত্র জামাই। আমি হলাম আপনার একমাত্র জামাই আর আপনার মেয়ের একমাত্র প্রিয় বর। কি যা তা বলছো? আমার মেয়ে তো বিয়েই করেনি, তাহলে তুমি কিভাবে ওর বর হও? জানি তো বিশ্বাস করবেন না। দাঁড়ান, নুহাস, কাবিননামাটা নিয়ে আয় তো। নুহাস কাবিননামাটা নীরের হাতে দেয়। তারপর নীর তা ওসমান সাহেবের হাতে দেয়। ওসমান সাহেব তা হাতে নিয়ে দেখে সত্যি এইটা নীর আর তানভীর কাবিননামা, আর তাতে তানভীর সাইনও রয়েছে। এইসব দেখে ওসমান সাহেব মাথায় হাত দিয়ে বসে। তা দেখে নীর বলে, কি বিশ্বাস হলো তো যে আমি আপনার মেয়ের একমাত্র বর? এখন হয়তো আপনার মাথায় আসতেছে কিভাবে কি হলো, তাই তো? আসলে ওই যখন হোস্টেলে পড়তো তখন আমাদের পরিচয় হয়। ওই যে ওই যেই কলেজে পড়ছিল আমি সেই কলেজের ট্রাস্টি ছিলাম। তানভী আমাকে আগে থেকে পছন্দ করত, কিন্তু আমি কোনো সময় ওকে পাত্তা দেইনি। একদিন তো কিছু কথাও শুনিয়ে গিয়েছিলাম, আর সেটা নাকি ওর ইগোতে লেগে যায়। তারপর থেকে জিদ ধরে বসে সে নাকি আমার থেকে এর প্রতিশোধ নিবে। এরপরও প্রতিশোধ নেওয়ার জন্য পিছে পড়ে যায়। সে আমার সাথে ভালোবাসার অভিনয় করতে থাকে, আর একসময় আমিও ওর ভালোবাসা দেখে ওকে ভালোবেসে ফেলি। কিন্তু কিছুদিন না যেতেই তানভী আমায় বিয়ে করার জন্য জোর করতে থাকে। যেহেতু আমি ওকে ভালোবাসতাম তাই তখন আমিও রাজি হয়ে ওকে বিয়ে করে ফেলি। কিন্তু বিয়ের পরের দিন ওকে আমি আর খুঁজে পাইনি। পরে ওর ফ্রেন্ডদের জিজ্ঞেস করলে জানি ওই এইসব আমার থেকে ওর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এমন করেছে। আর ও আমায় ধোঁকা দিয়ে এখানে আপনার কাছে চলে এসেছে।
এখন যত যাই হোক, ও আমার স্ত্রী। ও আমায় ভালো না বাসুক, আমি তো বাসি নাকি? তাই আমি ওকে আমার কাছে নিয়ে আসবো বলে ঠিক করি। কিন্তু মাঝে আমার কিছু কাজ পড়ে যায়, যার জন্য আমায় দেশের বাইরে যেতে হয়। কিন্তু আজ যখন এসে শুনলাম ও অন্য কাউকে বিয়ে করছে, তখন মাথায় আগুন ধরে যায়। যত যাই হোক, আমি ওকে সত্যি ভালোবাসি, আর ও আমার বউ। আমি কিভাবে ওকে অন্য একজনের সাথে সহ্য করি? তাই আমি সবার সামনে ওকে এইভাবে মানে লজ্জা পাওয়ার মানে উম, এতক্ষণ তানভীর চুপ থাকলেও এখন সে চুপ থাকতে পারল না। সে বাবার সামনে বলতে নেয়। বাবা, এসব মিথ্যা। তুমি আমার কথাটা শোনো। তানভী আর কিছু বলার আগেই ওসমান সাহেব তানভীর গালে চড় বসিয়ে দেয়। যে নাকি আজ পর্যন্ত নিজের মেয়ের গালে ফুলের টোকাও পড়তে দেয়নি, সে আজ তাকে চড় মারল। তানভী ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে বলে, বাবা। চুপ, একদম চুপ। এই শিক্ষা দিয়েছি আমি তোকে? আমি জানতাম তুই একটু জেদি, কিন্তু তাই বলে তুই এতটা নিচে নামতে পারলি? তুই যে এমন হবি তা আমি কল্পনাও করতে পারিনি। তোর মা মারা যাওয়ার পর তোর মা মারা যাওয়ার পর তোর কোনো ইচ্ছাই কমতি রাখিনি। তুই বল, ঢাকায় গিয়ে পড়ালেখা করবি, তাও করতে দিয়েছি। তোকে ফুল ফ্রিডম দিয়েছি। আজ সেই ফ্রিডমের এমন শিক্ষা দিলি আমায়। আমার মান সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিলি। কি জানি কাকে না কাকে বিয়ে করেছিস। তোর এই জেদের জন্য আমাকে বারবার অপমানিত হতে হয়। ও শ্বশুর মশাই, আমি যে কেউ না বুঝলেন? আপনি হয়তো আমায় চিনেন নাই। নীর রহমানের নাম তো শুনছেনই। নীর রহমানের নাম তো শুনেছেনই, তাই না? দ্য ওনার অফ এডিবি কোম্পানি অ্যান্ড দ্য নাম্বার 1 বিজনেসম্যান অফ ঢাকা সিটি। আমি সেই নীর রহমান। চাইলে খোঁজ করে দেখতে পারেন। পেছন থেকে কে যেন এসে পেছন থেকে বলে। হ্যাঁ, ওই সত্যি নীর রহমান ঢাকা টপ বিজনেসম্যানের মধ্যে একজন। ওসমান সাহেব তা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর নীরের দিকে শান্ত চাহনিতে তাকিয়ে বলে, এখন তুমি কি চাও? আমি আমার বউকে চাই। ওকে নিজের সাথে করে নিয়ে যেতে চাই। আচ্ছা, তাই হবে। তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারো, কিন্তু এর আগে আমার এক শর্ত আছে। আমি সব শর্তে রাজি। তুমি যে এখন আমার মেয়ের এত বড় সর্বনাশ করলে, ওর যে মান সম্মান সব মাটিতে মিশলে, তা এখন তোমাকে ঠিক করতে হবে। তোমাকে এখন এই মুহূর্তে সবার সামনে ওকে বিয়ে করতে হবে। পুরো দুনিয়ার সামনে ওকে এখন তোমার নিজের স্ত্রী হিসাবে পরিচয় দিতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই। তানভী এতক্ষণ চুপ থাকলো, এখন আর চুপ থাকতে পারল না। সে বলে ওঠে, কিন্তু আমি না, ওকে বিয়ে করব না, কোনো মতেই না। আমি মরে যাব, কিন্তু তাও ওকে বিয়ে করব না। ঠাস ঠাস ঠাস। তানভী গালে হাত দিয়ে তার বাবার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আরেকটা কথা বললে আমি ভুলে যাব তুই আমার মেয়ে। এত কিছু করার পর তুই কোন মুখ দিয়ে বলছিস যে তুই এই বিয়ে করবি না? ছেলেটার সাথে এমন করার পরও যে ও তোকে সসম্মানে ছেলেটার সাথে এমন করার পরেও যে তোকে ও সসম্মানে নিজের স্ত্রীর অধিকার দিচ্ছে, তোকে মেনে নিতে চাচ্ছে, তারপরেও তুই কোন মুখে মানা করছিস? বাবা, তুমি যাই বলো, আমি ওকে বিয়ে করব না, করব না মানে না। ওর মতো মানুষের সাথে আমি থাকতে পারবো না। তুই যদি এই বিয়ে না করিস, তাহলে আমার মরা মুখ দেখবি। বাবা, এই ছেলের জন্য তুমি আমায় এটা বলতে পারলে? পারলাম। কেন পারলাম না তুই বল? আমার যা মান সম্মান ছিল তা তো ধুলোয় মিশিয়ে দিলি। এখন যতটুকু সম্মান আছে তা তো শেষ করে দিস না। আজ তোর জন্য আমার মাথা নিচু হয়ে গেছে। যে মেয়েকে নিয়ে আমি এক সময় গর্ব করতাম, সে আজ আমার মাথা নিচুর কারণ। তুই কিভাবে এইভাবে অন্য একজনের ঠকাট তুই কিভাবে এইভাবে অন্য একজনকে ঠকাতে পারলি? কিভাবে? এখন তুই বল, তুই এই বিয়ে করবি কিনা? এখন তুই বল, এই বিয়ে তুই করবি কিনা? তানভী কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর তার চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়ছে। তা দেখে ওসমান সাহেব বলেন, বলল,
হ্যাঁ, আমি রাজি। এই শুনে নীর একটা পৈশাসিক হাসি দিল আর বলল। এই না হলো আমার বউ। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। তারপর কাজে বিয়ে পড়ানো শুরু করলো। তানভীকে কবুল বলতে বললে তানভী কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছে। অনেকবার জিজ্ঞেস করার পরও তানভী কিচ্ছু বলল না। তখন ওসমান সাহেব সামনে এসে বললেন। মা কবুল বলো। তানভী বাবার দিকে অশ্রুভরা নয়নে তাকায়। তা দেখে ওসমান সাহেব বলেন। মা কবুল বল। যে ভুল তুই করেছিস তা সহ তোকেই শুধরাতে হবে, তাই না? আর নিজের ভুলকে এখন শুধরানোর একটাই উপায়, কবুল বলে দে মা। তানভী এতক্ষণ মনোযোগ দিয়ে তার বাবার কথাগুলো শুনছিল। সেও ভাবতে থাকে। হ্যাঁ, যে ভুল আমি করেছি তা আমাকেই শুধরাতে হবে। নীরবকে ভালোবেসে আমি যে ভুল করেছি তার মাসুল তো আমাকেই দিতে হবে। কিন্তু এর মাঝে আমি আমার বাবার সম্মান নষ্ট হতে দিব না। এখন যা করার আমাই করতে হবে। এইসব মনে মনে ভেবে তানভী কিছুক্ষণ চুপ থাকে। তারপর একটা দীর্ঘ শ্বাস নিয়ে কবুল বলে ফেলে। এভাবেই তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়। বিদায়ের সময় ওসমান সাহেব তার মেয়েকে ধরে কান্না করলে আর বলেন। মা, আমাকে মাফ করে দিস। আজ এই প্রথম তোর গায়ে হাত তুলেছি আমি। যাকে আজ পর্যন্ত ফুলের টোকাও পড়তে দেইনি তাকে মেরেছি আমি। মাফ করে দে। কি করব বল? এইসব শুনে আমার মাথা ঠিক ছিল না। তুই যে এমন করবি তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তার উপর তার উপর সমাজে এইসব কথা, তাই আমি বাধ্য হয়েছি, এমন করেছি। এইবার তানভীও কান্নামাখা কণ্ঠে বলে। না বাবা, তুমি মাফ চাইছো কেন? দোষ তো আমারই। এই সব কিছু আমার জন্যই হয়েছে। ভুল যখন করেছি তার মাসুল তো আমাকেই দিতে হবে, তাই না? তুমি চিন্তা করো না, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। এসব আমার ভাগ্যেই ছিল, তাই এমন হয়েছে। তুমি এইসব নিয়ে ভেবো না। তুমি প্লিজ তোমার খেয়াল রেখো, আর ওষুধগুলো ঠিক মতো খেও। নিজের খেয়াল রাখিস মা। মনের মধ্যে কোনো ক্ষোভ রাখিস না। আমি যা করেছি তা তোর ভালোর জন্যই করেছি। বাবা। ওসমান সাহেব নীরের হাত ধরে বলেন। আমার মেয়ের খেয়াল রেখো। আমার ভরসা করে তোমায় ভরসা করে ওকে দিলাম আমি। অবশ্যই শ্বশুরমশাই, আপনি কোনো চিন্তাই করবেন না। ওর আমি ভালো মতো খেয়াল রাখবো। আফটার অল আমার 10টা না, 5টা না, একটা মাত্র বউ। এই বলে নীর তানভীকে গাড়িতে বসায়। তারপর গাড়ি ছেড়ে দেয়। কাউরে মুখে কোনো কথা নেই। অনেকখানি পথ যাওয়ার পর তানভী নিজের মুখ খোলে। কি খুশি তো তুমি এবার? আমি আবার কেন খুশি হতে যাব? অবাক হয়ে জিজ্ঞেস করলো। তুমি যা করতে চেয়েছিলে তা তো করতেই পেরেছো। তোমার তো খুশি হওয়ার কথা। তুমি ভালো করেই জানো আমি যা চাই তা হাসিল করেই ছাড়ি। আর আমি যা চাই তা এখনো পূরণ হয়নি। সবে মাত্র তো শুরু। এখন আরো অনেক কিছু আমার করার আছে। আর কি করার বাকি আছে শুনি? সব তো শেষ করেই দিলে। হুম, এখনো কিছু শেষ হয়নি। তুমি যদিও শেষ করতে চেয়েছিলে, কিন্তু তা শেষ হয়নি, বরং শুরু হয়েছে। তুমি শুরু করেছো এসব। আজ যা হয়েছে সব তোমার দোষে। আচ্ছা, কি দোষ ছিল আমার যে তুমি আমার সাথে এমন করলে? কেন করেছি তা তুমি নিজেকে জিজ্ঞেস করো। তুমি যে জঘন্য কাজটা করেছো, তারপর তোমার কি এইটাই পাওনা নয়? কি করেছি আমি? হ্যাঁ, কি করেছি? তুমি তুমি হঠাৎ করেই তানভীর মাথা ঘুরে ওঠে। তারপর একদম নিস্তেজ হয়ে নীরের উপর ঢলে পড়ে। তানভীকে এইভাবে ঢলে পড়তে দেখে নীর হাইপার হয়ে যায় আর আস্তে আস্তে তানভীর গালে থাপ্পড় দিয়ে থাকে। তানভি, কি হয়েছে তোমার? এই তানভি, চোখ খোলো। এই তানভি। নীর ড্রাইভারকে বলল গাড়ির স্পিড বাড়াতে। কিছুক্ষণের মধ্যেই তারা বাসায় পৌঁছে যাবে। নীর তানভীকে কোলে নিয়ে বাসার ভিতরে ঢুকে সোজা বেডরুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ডাক্তারও এসে পড়ে। নীর গাড়িতে থাকাতেই ওর ফ্যামিলি ডাক্তারকে কল করে আসতে বলে দিয়েছিল। ডাক্তার এসে তানভীরকে দেখলে আর বলল দুর্বলতার কারণে এমন হয়েছে। তানভীর শরীর রক্তশূন্যতার অভাব রয়েছে, আর তার উপর ভিটামিনের অভাব রয়েছে। ওর দিকে স্পেশাল ভাবে নজর রাখতে হবে।
ডাক্তার আর কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায়। নীর তানবীর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর বলে, আমাদের লাইফে তো এমন হওয়ার কথা ছিল না। আমরা না একসাথে কত স্বপ্ন বুনেছিলাম, কিন্তু তুমি সব নষ্ট করে দিলে, সব উজাড় করে দিলে। কেন করলে এমন? কেন তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলে? জানো, আমার লাইফের সবচেয়ে বড় আঘাতটা তুমি এই করলে। আমি স্বপ্নেও ভাবিনি তুমি আমার সাথে এমন করবে। কেন করলে আমার সাথে এমন? এই বলে নীরের চোখ দিতে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। রাত 12টা বাজে। তানভি ধীরে ধীরে তার চোখ খুলছে। সে আস্তে করে উঠে বসে মাথাটা চেপে ধরে। তারপর পুরো রুমে চোখ বোলাতে শুরু করে। সে বুঝতে পারছে সে এইখানে কিভাবে। তারপর তার আস্তে আস্তে সব কথা মনে পড়তে থাকে। তখনই নীর রুমে ঢুকে ফ্রুটস আর জুস নিয়ে রুমে আসে। তানভীর নীরকে দেখে তার মুখ ঘুরিয়ে নেয়। নীর তানভীরের পাশে বসে বলে, কেন? নাও, কিছু খেয়ে নাও, তোমার শরীর অনেক দুর্বল। এই বলে তানভীর সামনে খাবার ধরতেই সেই তা থালা দিতে ফেলে দেয় আর দাঁড়িয়ে যায় আর বলে, আর চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আমি তোমার হাতের কিছুই খাবো না। চলে যাও এখান থেকে। তোমার সাহস কিভাবে হলো এসব করার? আমার সাহসের দেখছো কি তুমি? আমি যে কি আর কি কি করতে পারি তার ধারণাও তুমি রাখো না, বুঝছো? তোমার মতো অমানুষ কি করতে পারে তা আমার ভালো মতোই জানা আছে। নীর অমানুষের কথা শুনে তার মাথায় রক্ত চড়ে বসে। সে এসে শক্ত করে তানবীর চুলের মুঠি ধরে। এতে তানবী কিছুটা ব্যথা পায়। নীর তানবীকে নিজের কাছে এনে বলে, আমি অমানুষ হই আর যাই হই, তোকে এই অমানুষের সাথেই সারা জীবন থাকতে হবে, বুঝলি? তোমার সাথে থাকার চেয়ে আমি মরা বেশি পছন্দ করব, মুখ অন্যদিকে ঘুরিয়ে। নীর আরেক হাত দিয়ে তানবীর গাল চেপে ধরে তার দিকে মুখ করে বলে, তা হচ্ছে না বউ, তোমাকে আমার সাথেই থাকতে হবে। প্রতি সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত তোমাকে আমার সাথে থাকতে হবে। এই কথা তোমার মাথায় ঢুকিয়ে নাও। কেন করছো এমন? কি চাই তোমার? কেন ফিরে এসেছো তুমি আবার? নীর একটু মুচকি হেসে বলে, কিসের জন্য এমন করছি তা তোমার অজানা নয়, আর আমার কি চাই তা তুমি তা ভালো করেই জানো। যে ভুল তুমি করেছো তার মাসুল দিবা না, তা কেমনে হয়? এটা কোনো ভুল ছিল না। আমি যা করেছি তা একদম ঠিক করেছি, যার জন্য আমার মনে বিন্দুমাত্র আফসোস নেই। ভেবেছিলাম নিজের ভুল বুঝে মাপ চাইবে, কিন্তু না, তুমি তো কোনোদিন নিজের ভুল স্বীকার করতেই শিখোনি। না এখন না তখন। বিশ্বাস করো, তুমি যদি সামান্য পরিমাণ অনুতপ্ত হতে না, খুশি খুশি তোমায় আবার আপন করে নিতাম, ভুলে যেতাম তুমি আমার সাথে কি করেছিলে। আমি কেন অনুতপ্ত হব? আমি যা করেছি একদম ঠিক করেছি। তোমার মতো অমানুষের সাথে এমনই হওয়া উচিত। নীর তানবীরকে ছেড়ে বলে, বারবার বলেছিলাম যেখানে ইচ্ছে সেখানে আঘাত করো, কিন্তু বুকের বাঁ পাশটার দিকে আঙুল দেখিয়ে বললাম এইখানে করো না, আমি সইতে পারবো না। আর তুমি আমায় এই জায়গায় আঘাত দিলে, তাও আবার নিজের হাতে। দেখো, তোমার দেওয়া আঘাত এখনো আছে। নীর কিছু নীর কিছু দেখাতে নিলেই তানবীর চিৎকার দিয়ে বলে ওঠে, না, আমি কিছু দেখতে চাই না। নিজের চোখ হাত দিয়ে ঢেকে। নীর একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, নিজের দেওয়া আঘাত নিজেই দেখতে পারছো না, তাহলে আমি কিভাবে তা বয়ে বেড়াচ্ছি? একবারও ভাবলে না এইসব করার আগে তুমি যা করেছো তার মাসুল তোমায় দিতেই হবে? বি রেডি জান, এখন থেকে তোমার সাথে যা হবে তা তুমি ভাবতেও পারবে না। এখন থেকে তুমি সেই প্রতিটা মিনিট, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তকে দোষ দিবে যা তুমি আমার সাথে কাটিয়েছো। তুমি অভিশাপ দেবে সেই মুহূর্তকে যখন তোমার আমার সাথে দেখা হয়েছিল। তুমি কি ভেবেছো তুমি যা বলবে তা আমি চুপচাপ মাথা পেতে নেব? তাহলে সেটা তোমার ভুল ধারণা। আমিও দেখব তুমি কিভাবে কি করো। আমাকে যদি দুর্বল ভেবে থাকো তাহলে তুমি বড্ড বড় ভুল করেছো। আমি আর আগের মতো নেই যে তোমার কথায় বাধ্য হব। জানি তুমি আর আগের মতো নেই,
তাই তো নিজের হাতে নিজের ভালোবাসাকে শেষ করে দিতে তোমার হাত কাঁপল না। আচ্ছা, কি কমতি ছিল আমার ভালোবাসায় যে তুমি এমন করলে? কিভাবে পারলে নিজের ভালোবাসার মানুষটার সাথে বিশ্বাসঘাতকতা করতে? সেটা ভালোবাসা না, মোহ ছিল। অল্প বয়সের করা এক ভুল ছিল, আর কিছুই না। আমি আর যাই হোক কোনো খুনিকে ভালোবাসতে পারি না। নীর তানবীর কাছে এসে তার কোমর জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, আমি খুনি। তুমি আমায় খুনি হতে বাধ্য করেছ। তোমার দেওয়া আঘাত আমাকে খুনি বানিয়েছে। তোমার জন্য আমি আমার সব অনুভূতি, আবেগ, ফিলিংসকে খুন করেছি। খুন করেছি তোমার জন্য আমার ভালোবাসাকে। আচ্ছা, তুমি না আমায় ভালোবাসো না, তাহলে কেন তোমার দেওয়া আঘাত তুমি নিজেই দেখতে পারছো না? কেন আমায় আঘাত করার সময় তোমার চোখে পানি ছিল? কেন যখন আমি তোমার আশেপাশে থাকি তখন তোমার মধ্যে এক আলাদা অনুভূতি সৃষ্টি হয়? কেন আমি পাশে থাকলে তুমি নিজেকে নিরাপদ মনে করো? কেন? জানি না, আমি কিচ্ছু জানি না। তোমার এই অস্থিরতাই বলে দিচ্ছে তুমি জানো এর উত্তর, কিন্তু মুখে প্রকাশ করতে চাও না। কিন্তু এখন তাতেও লাভ হবে না। তোমায় আগেই বলেছিলাম আল্লাহর কাছে দোয়া কইরো যে আমি যাতে ফিরে না আসি। তা না হলে আমি কি করব আমি নিজেও জানি না। এখন যখন ফিরে এসেছি তখন তো তোমায় এর ফল পেতেই হবে। এই বলে তানবীকে হাতে মোচড় দিয়ে উল্টো করে ধরে। এতে তানবী ব্যথায় কুঁকড়ে ওঠে। নীর তা দেখে একটা পৈশাসিক হাসি দিয়ে বলে, এখন তো শুধু শুরু জান, এর চেয়ে বেশি কষ্ট তোমায় সহ্য করতে হবে। আমায় দেওয়া প্রত্যেকটা আঘাত, প্রত্যেকটা ছলনার মাসুল তোমায় দিতে হবে। এই বলে নীর তানবীকে মাটিতে ফেলে দিয়ে চলে যায়। ধাক্কা দিয়ে দেওয়ার ফলে তানবীর সেন্টার টেবিলের উপর গিয়ে বাড়ি খায়, আর তার মাথার কোনা দিয়ে রক্ত পড়তে থাকে। কিন্তু এই আঘাত যেন তার হৃদয় আঘাতের সামনে কিছুই না। সে যে কষ্ট বয়ে বেড়াচ্ছে তার সামনে এই কষ্ট অতি নগ্ন। তানবী সেখানে বসেই কাঁদতে থাকে। এক সময় সেখানেই ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে নীর বাড়ি ফেরে। রুমে এসে দেখে তানবী নিচে শুয়ে আছে। নীর ওর পাশে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর উঠে আসতে নিলে তানবীর মাথার দিকে নজর যায়। অনেকখানি কেটে গেছে, আর সেখানে রক্ত জমাট বেঁধে আছে। তা দেখে নীরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। সে সাথে সাথে ফার্স্ট এড বক্স এনে তানবীর রক্ত মুছে ড্রেসিং করা শুরু করে। ড্রেসিং শেষে সে তানবীরের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর বলে, কি আজব ব্যাপার, তাই না? তোমায় আমি কষ্ট দিব বলে আজ এত ড্রামা করলাম, অথচ তোমার এই সামান্য আঘাত আমার সহ্য হচ্ছে না। মনে হচ্ছে আমি নিজে আঘাত করছি। সেখানে তোমায় কিভাবে কষ্ট দিব? তুমি পাষাণ হতে পারলেও আমি পারবো না। আচ্ছা, আমি তো আগে এমন ছিলাম না। আমার মনে তো কোনো কারোরই জন্য কোনো অনুভূতি ছিল না। পাষাণের থেকে অদম ছিলাম আমি। আর তুমি সেই পাষাণকেই মানুষ করে তুললে, তার মধ্যে অন্যের জন্য অনুভূতি জাগালে, তাকে ভালোবাসতে শিখালে। যেখানে সবাই আমায় ভয় পায় সেখানে তোমাকে হারানোর ভয় আমি পেতাম। আমি যেমন পাষাণ থেকে মানুষ হয়েছি, তুমিও মানুষ থেকে পাষাণে পরিণত হয়েছ। তাই তো খুব সহজেই নিজের ভালোবাসার মানুষকে শেষ করতে তোমার হাতও কাঁপল না। নীর কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আচ্ছা, কেন করলে এমন আমার সাথে? আমার ভালোবাসায় কি কমতি ছিল যে তুমি এমন বিশ্বাসঘাতকতা করলে? কেন করলে এমন, কেন? তোমার সব কথাই তো আমি রেখেছিলাম, সব ছেড়ে দিয়েছিলাম, সব ছেড়ে তোমার কাছে ছুটে এসেছিলাম। তাহলে কেন তুমি আমায় ফিরিয়ে দিলে? জানো, আমি নিজেও চেয়েছিলাম যে আমি মরে যাই, কিন্তু ভাগ্যে হয়তো তা লেখা ছিল না। তোমার সাথে আমার নসিব এখন এমনভাবে জুড়ে গেছে যে মৃত্যু বাদে আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। কিন্তু তুমি যেই অন্যায় করেছো তার শাস্তি তো তোমায় পেতেই হবে। আমি যেমন তোমার ভালোবাসার জন্য ছটফট করেছি, তুমিও করবে। তুমিও বুঝবে আমার কষ্ট, খুব ভালো করেই বুঝবে। এই বলে নীর তানবীর পাশেই শুয়ে পড়ে, আর তাকে দেখতে দেখতে এক সময় ঘুমিয়ে পড়ে। ভোরবেলা
বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দে তানভীর ঘুম ভেঙে যায়। তানভী আস্তে আস্তে নিজের চোখ খুলে মাথাটা একদম ভার হয়ে আছে। সে উঠতে নিলে তার শরীরের উপর ভারী কিছু অনুভব করে। সে পাশে তাকিয়ে দেখে নীর তাকে জড়িয়ে ধরে আছে। তানভী এক ধ্যানে নীরের দিকে তাকিয়ে আছে, তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আজ প্রায় 3 মাস পর সে নীরকে দেখছে। আগের চেয়ে মুখটা অনেকটাই শুকিয়ে গেছে, চুলগুলো অগোছালো হয়ে আছে, চেহারায়ও আগের মতো উজ্জ্বলতা নেই। কিন্তু এর মধ্যেই নীরের একটা জিনিস বদলায়নি, তার গোলাপি ঠোঁট দুটো আগের মতোই আছে। তানভীর ইচ্ছা করছে তা ছুঁয়ে দিতে। তানভীর সেই দিকে হাত বাড়াতেই তার সেই আগের কথা মনে পড়ে। তানভী এক ঝটকায় নীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হঠাৎ এমন হওয়াতে নীর ধরফরিয়ে ওঠে। একটুর জন্য নীর খাট থেকে পড়ে যায়নি। এই তোমার সাহস কিভাবে হলো আমাকে স্পর্শ করার? খবরদার আমাকে স্পর্শ করবে না। তোমাকে স্পর্শ করার পুরো অধিকার আছে আমার। আমি তোমার স্বামী, তাও আবার 2বার বিয়ে করা স্বামী। আর তোমাকে কি আমি এই প্রথমবার স্পর্শ করছি নাকি? ঘৃণা করি তোমাকে আর তোমার করা ঘৃণা করি তোমাকে আর তোমার করা সব স্পর্শকে। তোমার সেই স্পর্শের কথা মনে পড়লেও আমার গা ঘিন ঘিন করে। না জানি তোমার এই হাতে কত শত নিষ্পাপ মানুষের রক্ত লেগে আছে, আর তুমি আমায় এই অপবিত্র হাত দিয়ে স্পর্শ করেছো। আমার ছি। নীর এক টানে তানভীকে নিজের কাছে টেনে এনে বলে, এর আগেও তো অনেকবার স্পর্শ করছি। আমি হাতে কোনো নিষ্পাপ মানুষের রক্ত লাগেনি। তুমি ভালো করেই জানো আমি কখনো কারো নিষ্পাপ মানুষকে শাস্তি দেই না। মানি না আমি এইসব। তুমি মিথ্যাবাদী। তোমার কাছে সবাই সমান। কে নির্দোষ আর কে না তোমার কাছে তা বিন্দু মাত্র মূল্য নেই। মূল্য আছে তো শুধু টাকার, আর কোনো কিছুর মূল্য নেই তোমার কাছে। আমার কাছে হয়তো কোনো মূল্য নেই, কিন্তু তোমার কাছে আছে কি? বরং আমার থেকে তো তোমার কাছে অন্যের মূল্য নেই। তাই তো খুব সহজেই নিজের ভালোবাসার মানুষকে আঘাত করতে পারলে, তাকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে পারলে, তার ভালোবাসাকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিলে। তাই তো তুমি যার প্রাপ্য তুমি তাই পেয়েছো। তুমি খুনি, আর একজন খুনিকে ভালোবাসা যায় না। তাই না? তাহলে তখন কিভাবে ভালোবেসেছিলে? আমি তোমায় কখনোই ভালোবাসিনি, আর না ভালোবাসি, আর না কোনোদিন ভালোবাসবো। ঠিক আছে, এতদিন আমার ভালোবাসা দেখেছো, এখন দেখবে আমার রাগ আর অবহেলা। এই বলে নীর তানভীকে ছেড়ে রুমে থেকে বেরিয়ে যায়। আর তানভী সেখানে বসেই কাঁদতে থাকে আর বলে, কেন এমন হলো আমার সাথে? সবকিছু তো ঠিকই ছিল। সব ভুলে তোমায় আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু এর মাঝে যে আমার সামনে এত বড় সত্যি চলে আসবে তা বুঝিনি। তুমি যা করেছো একদম ঠিক করনি। আজ তোমার জন্য আমি আমার আপনজনকে হারিয়েছি। তোমাকে তো আমি কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। তুমি শুধু আমার থেকেই আমার সব কেড়ে নাওনি, শত শত মানুষের কাছ থেকে তুমি তাদের সব কেড়ে নিয়েছো। তাদের বাচ্চার শেষ অবলম্বনটুকুও কেড়ে নিয়েছো। এর জন্য তোমার কোনো মাফ নেই। এই বলে সে কেঁদে ওঠে। কিছুক্ষণ কান্না করার পর সে উঠে দাঁড়ায় আর সোজা চলে যায় ছাদে। তানভীর এই একটা বাজে অভ্যাস, মন খারাপ থাকলে সে ছাদে চলে যায়। আর তখন ছাদের পরিবেশ যাই হোক না কেন, তাকে আর ছাদ থেকে নামানো যায় না। তানভীর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে আছে, আর চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে ধুয়ে যাচ্ছে। পুরো শরীর দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা যেন তার মধ্যে জ্বলে থাকা আগুন নিভাতে সাহায্য করছে। আকাশের পানে তাকিয়ে থাকতে থাকতে এক সময় তার চোখ দুটো বন্ধ হয়ে আসে এবং আস্তে আস্তে তার শরীর লুটিয়ে পড়ে মাটিতে। এদিকে নীর ডাইনিং রুমে মাথায় হাত চেপে বসে আছে। হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। নীর ভাবতে থাকে, এই সাত সকালে আমার কে কে আসলো, তাও আবার এই বৃষ্টিতে।
নীর এক রাশ বিরক্তি নিয়ে দরজা খুলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তিহান নীরকে দেখে তাকে চাপটে ধরে বলে, নীর, কই ছিলি তুই এতদিন? কত খুঁজেছি তোকে, তুই জানিস? তুই এইখানে এই সময়ে? যখন শুনলাম তুই ফিরে এসেছিস, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ছুটে এলাম তোর কাছে। আচ্ছা আয়, ভিতরে এসে বস। তিহান আর কিছু না বলে সোফাতে গিয়ে বসে পড়ে। এ হচ্ছে তিহান, নীরের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড আর নীরের কোম্পানির 20% পার্টনার। নীর দরজা অফ করে দিয়ে তিহানের পাশে বসে। এখন বল, কি হয়েছিল? তুই এই 3 মাস কই ছিলি? আর তানভীর কোথায় ছিল? তারপর নীর তিয়ানকে সব খুলে বলে। সবকিছু শুনে তিয়ান মাথায় হাত দিয়ে বলে, আর তানভী বা কোথায় এখন? এত বড় বিশ্বাসঘাতকতা! তানভী এটা কীভাবে পারলো? ও তো তোকে মেনে নিয়েছিল, তোকে ভালোবেসে ফেলেছিল, তাহলে? এইটাই তো বুঝতে পারছি না, হঠাৎ কি হলো যে ও এমন করলো? এমন তো নয় যে তানভী শুরু থেকেই এইসব করার কথা ভাবছিল, কিন্তু সময় ও সুযোগের জন্য পেরে ওঠেনি। আর যখন সব হাতে নাতে পেয়েছে, তখন সে আর সুযোগটা মিস করেনি। না, তানভি এমন হতে পারে না। সবই হতে পারে, কিন্তু সিওরিটি দিয়ে কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তানভী এখন কোথায় কিছু জানিস? উপরে। তিয়ান অবাক হতে বলে। উপরে মানে? নীর তারপর কালকের সব কাহিনী খুলে বলে। তিয়ান সব কিছু শুনে মাথায় হাত দিয়ে বলে, লাইক সিরিয়াসলি? যে তোর সাথে এমন করলো, শেষ কিনা তুই ওকেই বিয়ে করলি? কি করব বল, আমার যে ওর থেকে অনেক কিছু জানার আছে। আর তার থেকেও বড় কথা, আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। তুই তো আগে এমন ছিলি না। তোর কাছে তো আগে বিশ্বাসঘাতকতা মানে মৃত্যু ছিল, আর আজ কিনা তোর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা হলো, আর তুই কিছু না করে চুপ করে আছিস? ভালোবাসা সবাইকে চেঞ্জ করার ক্ষমতা রাখে, পাথরকেও বরফ করে তুলতে পারে। এইসব শুনে তিয়ানের ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তারপর বলে, হুম, আচ্ছা শুন, তুই তো এই কয়েকদিন ছিলি না, তো সব আমায় দেখতে হয়েছিল। এর অনেক কিছু হয়েছে, আবার আমার তোর সাথে কিছু দরকারি কথাও আছে। হুম, বল। তারপর তিহান আর নীর কথা বলতে থাকে। প্রায় 2 ঘন্টা পর তাদের কথা শেষ হয়। তখন তিয়ানের ফোন আসতেই সে চলে যায়। বাইরেও এখন বৃষ্টি কমে গেছে, হালকা রোদ ছড়িয়ে পড়েছে সব দিকে। নীর উপরের রুমে চলে আসে। এসে পুরো রুম চোখ বুলিয়ে দেখতে থাকে তানভি কোথায়, কিন্তু না, সে রুমে কোথাও নেই। নীর ওয়াশরুমে, বারান্দায় সব চেক করলো, না, কোথাও নেই। নীরের বুকের ভেতরটা ধুক করে উঠল। কোথায় গেল তানভি? নীর পুরো বাড়ি খুঁজতে থাকে। শেষমেশ ছাদের দরজা খোলা দেখে উপরে যায়, আর যা দেখে তাতে নীর এর দম বন্ধ হয়ে যাওয়ার অতিক্রম। সে দেখে তানভি নিচে পড়ে আছে, গায়ে এখনো সেই বিয়ের পোশাক, পুরো শরীর ভিজে একাকার, জামাগুলো পুরো লেপ্টে আছে শরীরের সাথে। নীর তাড়াতাড়ি তানভীর পাশে যায় আর আলতো হাতে তার গালে বাড়িয়ে দেয় আর আলতো হাতে তার গালে হাত বাড়িয়ে দেয়। গালে হাত দিয়ে সে চমকে ওঠে। পুরো শরীর আগুনের মতো হয়ে আছে, হাত পা বরফের মতো ঠান্ডা আর একদম ফ্যাকাশ হয়ে গিয়েছে। নীর দ্রুত তানভীকে কোলে নিয়ে রুমে এসে পড়ে। তানভী এর জামা থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে। নীর ভাবছে তানভীকে আগে চেঞ্জ করাতে হবে, তা না হলে আরও সমস্যা হবে। নীর তানভী আর কিছু না ভেবে তানভীর জামা চেঞ্জ করে একটা কামিজ পরিয়ে দেয়। তারপর ডাক্তারকে ফোন করে। প্রায় 30 মিনিট পর ডাক্তার আসে এবং তানভীকে চেক করে। তার এই অবস্থা কিভাবে হলো? এমনি তার শরীরে রক্তের অভাব, তার উপর ভিটামিনের অভাব আছে, আবার কালকে থেকে না খাওয়া, আর আজ প্রায় 2 ঘন্টা পানিতে ভিজার কারণে সে অজ্ঞান হয়ে গেছে। এখন তার শরীরে আরো খারাপের দিকে যাচ্ছে। যদি আজকের মধ্যে জ্বর না কমে তাহলে তাকে অবজারভেশনে রাখতে হবে। আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, আপনি প্লিজ তাকে জোর করে কিছু খাইয়ে তারপর ওষুধগুলো খাওয়াবেন। আর তার শরীর পুরো ঠান্ডা পড়ে গেছে, তাকে হয়তো তাপ দিতে হবে।
আপনারা যেহেতু স্বামী স্ত্রী, আমার মনে হয় প্রবলেম হবে না। আর যদি তার শরীর বেশি খারাপের দিকে যায় তাহলে আমাকে জানাবেন। এই বলে ডাক্তার চলে যায় আর নীরের ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নীর তানভীর এর দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। ডাক্তার চলে গেল আর নীরের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নীর তানভীর দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। তারপর নীর তার একটা বডিগার্ড দিয়ে ওষুধগুলো আনিয়ে নেয় আর নিজেই খাবার রান্না করে নেয়। খাবার রান্না করতে করতে দুপুর হয়ে যায়। তারপর নীর একটা ট্রেতে খাবার আর মেডিসিনগুলো নিয়ে সে রুমে যায়। তানভী এখনো সেইভাবেই শুয়ে আছে। নীর খাটের পাশের টেবিলে খাবারগুলো রেখে তানভীকে আলতোভাবে ডাক দেয়, কিন্তু তানভী এর ওঠার নাম নেই। নীর কোনো উপায় না পেয়ে তাকে উঠিয়ে নিজের বাহুতে চেপে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। তারপর ওকে খাওয়ানোর চেষ্টা করে। আজব করার বিষয়, তানভী খেয়েও নিচ্ছে। তানভী আদো আদো করে চোখ খুলছে। তানভী নিজের পাশে নীরকে দেখেও কিছু বলছে না, বরং আয়েসে নীরকে জড়িয়ে ধরেছে। নীর তাতে একটু অবাক হয়, কিন্তু পরে নিজেকে সামলিয়ে নেয়। নীর তানভীকে দেখছে একদম বাচ্চাদের মতো খাচ্ছে। খাওয়ার শেষে নীর তানভীকে পানি খাইয়ে দেয়। এখন ঔষধ খাওয়ার সময়। তানভীর মর্জি শুরু হয়, সে কিছুতে ঔষধ খাবে না। বউ প্লিজ ওষুধগুলো খেয়ে নাও। না, আমি খাবো না। এই ওষুধ তিতা, আমি খাবো না। ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো করে বলে। বউ এমন করে না, তুমি না আমার লক্ষ্মী সোনা, খেয়ে নাও, তা না হলে শরীর খারাপ করবে। তাও আমি খাবো না, মানে খাবো না। জান প্লিজ, জিদ করে না। আমার ওষুধ খেতে ভালো লাগে না, আমি খাবো না। নীর তো এখন পড়লো মহা মুশকিলে। অনেক বোঝানোর পরও যখন তানভী মানছে না, তখন নীর উপায় না পেয়ে নিজের মুখের ঔষধ পানি নিয়ে তানভীর ঠোঁট দুটো আঁকড়ে ধরে। পরে তার মুখে ঔষধ তানভীর মুখে দিয়ে দেয়। তানভীর ছুটাছুটি করলেও নীরের সাথে পেরে ওঠে না। নীর সরে আসতেই তানভী নিজের মুখ থেকে ঔষধ বের করতে নিলে নীরের মুখ চেপে ধরে। তাই ব্যর্থ হয়ে তানভীকে ঔষধগুলো গিলতে হয়। তানভী ঔষধ খেয়েছে বুঝে নীর তার হাত সরায়। হাত সরানোর সাথে সাথেই তানভী নীরের উপরে বমি করে দেয়। বমির কিছুটা তানভীর উপর পড়ে, কিন্তু বেশিরভাগটা নীরের উপরেই পড়ে। কিন্তু আজব ব্যাপার, বিষয় নীরের কোনো প্রতিক্রিয়া নেই। যে নীর সামান্য ধুলো সহ হয় না, কোথাও ময়লা থাকে পুরো বাড়ি মাথায় তুলে নেয়, আজ সেই নীর এইসব দেখার পরও চুপ। নীর কিছু না বলে আগেই নিজের পায়ের টি শার্ট খুলে দেয়। তারপর তানভী এর কাছে যায়। তানভী তখন খালি ঢুলছে। নীর কাছে যেতেই তানভী নীরের উপর ঢলে পড়ে। নীর কোনো মতে তানভীকে ধরে শোয়ায়। তারপর থেকে চেঞ্জ করিয়ে সব পরিষ্কার করে আর নিজেও ফ্রেশ হয়ে নেয়। আজ যদি নীরকেও এইভাবে দেখতো, তাহলে নির্ঘাত ছোটখাটো একটা স্ট্রোক করত। কেননা নীর কখনো নিজের প্লেট উঠিয়ে ভাত খেয়েছে কিনা সন্দেহ। তার লাইফস্টাইল বিলাসিতা দিয়ে ভরপুর। আফটার অল ঢাকার নাম্বার 1 বিজনেসম্যান বলে কথা। কিন্তু এর বাদেও নীরের অনেক পরিচয় আছে, যা আস্তে আস্তে জানতে পারবেন। নীর ফ্রেশ হয়ে এসে দেখে তানভীর শরীর কাঁপছে। নীর তাড়াতাড়ি তানভীর উপর কম্বল জড়িয়ে দেয়। না, কোনো কাজ হচ্ছে না। নীর তাড়াতাড়ি একটা বাটিতে পানি এনে তার মধ্যে কাপড় ভিজায় আর তানভীর মাথায় জলপট্টি দিতে থাকে। অনেকক্ষণ এভাবে জলপট্টি দেয়, কিন্তু তানভীর কাঁপুনি কমছে না। নীর বাধ্য হয়ে তানভীর পাশে গিয়ে ওকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তানভীর উষ্ণতাপে নীরের বুকে ঘাপটি মেরে শুয়ে থাকে। কিছুক্ষণ পরেই তানভীর কাঁপুনি কমতে শুরু করে। এতে নীর কিছুটা রিল্যাক্স হয়। কিছুক্ষণ পরেই কিছু শব্দ কানে আসে। নীর তাকিয়ে দেখে তানভীর কি যেন বিড়বিড় করছে। নীর তার কান তানভীরের কাছে নিয়ে শোনার চেষ্টা করে তানভীর কি বলছে। তার সে শুনতে পায়। নীর প্লিজ, আমায় ছেড়ে যেও না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। খুব ভালোবাসি তোমায়, খুব। প্লিজ ছেড়ে যেও না।
প্লিজ। কিছুটা অস্পষ্টভাবে বললেও নীর বুঝে গেল তানভি কি বলতে চাচ্ছে। এইসব শুনে নীরের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আর সে তানভীর দিকে তাকিয়ে বলে, এই কেমন খেল খেলছো তুমি? যেখানে কষ্ট পাওয়ার কথা তোমার, সেখানে কষ্ট পাচ্ছি আমি। যেখানে তোমার ভিতর আগুন জ্বলার কথা তোমার, সেখানে আমার ভিতর আগুন জ্বলছে। হাতর কাতর হয়ে যাচ্ছি তোমার ভালোবাসার জন্য। আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করার পরও আমি তোমায় ঘৃণা করতে পারছি না। তুমি আমায় যে বুকে আঘাত করেছিলে, আমিও তোমায় সেই একই জায়গায় আঘাত করতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি আমার পক্ষে যে এটা সম্ভব না। তুমি তোমার ভালোবাসার মানুষকে আঘাত করতে পারলেও আমি যে পারবো না। কই ভেবেছিলাম তোমায় কষ্ট দিব, তোমায় তিলে তিলে মারব, কিন্তু না, তোমায় কষ্ট দিয়ে আমি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি। তোমার এই মুখের দিকে তাকিয়ে আমি যেন সব ভুলে যাই আমার সাথে হওয়া অন্যায়ের কথা, তোমার ধোকার কথা। পারবো না আমি তোমায় কষ্ট দিতে, পারবো না তোমার থেকে দূরে থাকতে। একবার ঠিক হও, আমি সব আগের মতো করে দিব। চাই না আমি জানতে কেন করেছিলে এমন। এখন আমার শুধু তোমাকে প্রয়োজন। এই বলে নীর তানভীকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তানভীও নীরের বুকে শুয়ে থাকে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। তানভী এখন প্রায় সুস্থ। সেই দিন রাতেই তানভীর জ্বর কমে আসে, যার ফলে তাকে আর হসপিটালে নিতে হয়নি। নীর দিনরাত তানভীর সেবা করেছে। তানভীর প্রত্যেকটা জিনিসের প্রতি খেয়াল রেখেছে সে। তানভীও এবার নীরকে পর্যবেক্ষণ করেছে। নীরের কাছে সে কিছুটা অবাক এই হচ্ছে, কেননা নীর আগে কখনো এত কাজ করেনি আর না তাকে করতে দেখছে। সে তো নীরকে শুধু অর্ডার করতেই দেখেছে। আজ নীরকে বড় অচেনা লাগছে। আসলে কি এই সেই নীর যাকে সে একসময় খুব ভয় পেত? তাকে দেখলেই ভয়ে প্রাণ উড়ে যেত। এইসব ভাবনার মধ্যে কখন যে নীর তার পাশে এসে বসেছে তা তানভী বুঝতে পারেনি। নীর তানভীকে অন্যমনস্ক দেখে ওর কাঁধে হাত রেখে বলে, জান, দেখো তোমার জন্য নাস্তা এনেছি, খেয়ে নাও। তানভী এবার বাস্তবে ফিরে আসে আর এক ঝটকায় নীরের হাত নিজের কাঁধ থেকে সরিয়ে নেয়। এতে নীর কিছুটা অবাক হয়। খবরদার আমায় ছোবে না। আমাকে ছোঁয়ার অধিকার তোমার। আমার অধিকার আছে কি নাই তা তুমি ভালো করেই জানো। তোমার উপর আগেও আমার অধিকার ছিল আর এখনো আছে। আর তোমাকে ছোঁয়ার কথা বলছো? তোমাকে ছোঁয়ারও আমার সম্পূর্ণ অধিকার আছে। আর ভুলে যেও না, এই কয়েকদিন তোমার জামা আমি চেঞ্জ করিয়েছি, তোমার নিজের সাথে মিশিয়ে রেখেছি, তোমাকে জড়িয়ে শুয়ে রয়েছি। তোমায় প্রতিটা অঙ্গে শুধু আমারই স্পর্শ রয়েছে। চুপ, একদম চুপ। চলে যাও এখান থেকে। আমি তোমার চেহারাও দেখতে চাই না। কথাটা কি আমার বলা উচিত ছিল না? তুমি যে আমার সাথে করেছো তারপরও কি এই ব্যবহার মানায়? যেখানে আমি সব ঠিক করতে চাচ্ছি, সেখানে তুমি আমায় আবার সেই একই জিনিস তুলে আনছো। আমি চাই না কিছু ঠিক করতে। চাই না। তোমার সাথে আমার পক্ষে সম্ভব না, কোনো মতেই না। তাহলে আগে কিভাবে থেকেছো? কিভাবে আমার সাথে দিনের পর দিন সময় কাটিয়েছো? কিভাবে আমাকে নিয়ে স্বপ্ন বুনেছো? আমাকে ঘিরেই নিজের দুনিয়া তৈরি করেছো? বলো। জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু এতটুকু জানি, আমি তোমায় এখন ঘৃণা করি। সব থেকে বেশি ঘৃণা করি। তোমায় আমার সহ্য হয় না। নীর এবার তানভীর বাহু দুটো চেপে ধরে বলে, কেন সহ্য হয় না? কেন? কি এমন করেছি আমি যার জন্য আমি তোমার কাছে অসহ্যের কারণ? যার জন্য আজ তুমি আমায় ভালোবাসার জায়গায় ঘৃণা করো? বলো। কেননা তুমি খুনি। আর আমি যাই হোক না কেন, কোনো খুনিকে ভালোবাসতে পারবো না। খুনি আমি নাকি তুমি? এইসব কথা তো আমার বলা উচিত ছিল। আমি যদি খুনি হই, তাহলে তুমি আমার থেকে নিকৃষ্ট খুনি। কেননা যে নিজের ভালোবাসার মানুষকে খুন করতে পারে, সে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আর তুমি সেই।
আমি যা করেছি একদম ঠিক করেছি। এমন অমানুষের বাঁচার কোনো অধিকার নেই। আর যদি তাকে মারতে হলে আমায় নিকৃষ্ট হতে হয়, তাহলেও আমার আফসোস নেই। কিভাবে পারলে তুমি এমন করতে? কিভাবে? একবারও হাত কাঁপলো না আমার বুকে গুলি চালানোর সময়? নিজের টি শার্ট টান দিয়ে খুলে বলে। বুকের ডান পাশে একটা গোল ক্ষত দেখা যাচ্ছে, আর তার চারপাশে হালকা রক্ত জমাট বাঁধা। এইটা দেখে সাথে সাথে তানভি নিজের হাত দিয়ে মুখ লুকিয়ে ফেলে। দেখো, তোমার দেওয়া আঘাত এখনো সতেজ আছে, আমি রেখেছি। কেননা এইটা সবসময় আমায় তোমার সেই বিশ্বাসঘাতকতার কথা মনে করিয়ে দেয়। রোজ তোমার দেওয়া আঘাত দেখি, আর তোমার দেওয়া প্রতিটি আঘাত প্রতারণা, ছলনার কথা মনে করি। দেখো, একবার দেখো না। কি দেখতে পারবে না, তাই তো? আচ্ছা, যেখানে তুমি নিজের দেওয়া আঘাতই নিজে দেখতে পারছো না, আমার কষ্ট দেখতে পারছো না, সেখানে তুমি কিভাবে দাবি করো যে তুমি আমায় ঘৃণা করো? আমি কিচ্ছু জানি না। আমি শুধু এতটুকু জানি যে আমি তোমায় ঘৃণা করি, সব থেকে বেশি ঘৃণা করি। হুম, তুমি আমায় ঘৃণা করো না, বরং আমায় নিজের থেকেও বেশি ভালোবাসো। আর আমি এইটা 100% শিওর যে তুমি ভালোবাসো। কিভাবে জানো? কারণ তোমার চোখ দুটো তোমার ভালোবাসার জানান দিচ্ছে। তোমার না বলা কিছু কথাগুলো বারবার তোমার মনে উকি দিচ্ছে। আমাকে কাছে পাওয়ার পর তোমার চেহারায় কোনো ভয় বা আতঙ্ক নেই, বরং আছে আমায় ফিরে পাওয়ার এক প্রশান্তি। তোমার মন বেকুব হয়ে আছে আমার কাছে ছুটে আসার জন্য। তোমার এই ক্লান্ত চাহনি বলে দিচ্ছে কত রাত তুমি আমার জন্য নিজের বালিশ ভিজিয়েছ, কত রাত নির্ঘুম কাটিয়েছ। আমার স্মৃতি যে তোমায় প্রতিনিয়ত কুড়ে কুড়ে খেয়েছে, কিন্তু তুমি এসব মানতে নারাজ। তোমায় আমি ভালো করেই চিনি। তুমি মরে যাবে তাও স্বীকার করবে না তুমি আমায় ভালোবাসো। তানভি নিশ্চুপ। তার কাছে যে এর উত্তর নেই, কেননা নীর যা বলছে তা একদম সত্যি। সে চাইলেও এইসব অস্বীকার করতে পারবে না, আর না স্বীকার করতে পারবে। তানভি যে নিশ্চুপ দেখে নীর বলে, জানি না জানি না কেন এমন করেছো। আমি নিশ্চিত তুমি শুধু এমন করনি, অনেক বড় কিছু হয়েছে তাই তুমি এমন করেছো। তা না হলে যে আমার সামান্য ক্ষত দেখতে পারতো না, সে কিভাবে আমায় এত বড় আঘাত দিতে পারে? কিন্তু তুমি যা করেছো তার শাস্তি তো তোমায় পেতেই হবে। তুমি যা করেছো তার মাসুল হিসেবে তোমায় আমার সাথে আজীবন থাকতে হবে। আমার থেকে তুমি কোনোদিন মুক্তি পাবে না। এই বলে নীর হনহন হ্যাঁ, তুমি ঠিক। নিজের চাইতেও বেশি ভালোবাসি তোমায়, কিন্তু তুমি যা করেছো তার সামনে আমার ভালোবাসা অতি নগণ্য। তোমার করা সব ভুলের জন্য আজ আমি বাধ্য হয়েছি আমার ভালোবাসাকে মাটি চাপা দিতে। কেননা আমি তোমার সব কিছুর জন্য মাফ করতে পারলেও আমার এমন না করলে তুমি পারতে। কেন এমন করলে তুমি? আমার ভালোবাসা নিয়ে কিভাবে খেলতে পারলে? আমার থেকে এইভাবে সব এইভাবে কেড়ে নিলে? তখন আমার উপর দিয়ে যা গিয়েছে তা তুমি কল্পনাও করতে পারবে না। আর এইসবের জন্য তুমি দায়ী। তোমায় কখনো আপন করে নিতে পারবো না। এই বলে নীর হনহন করে বের হয়ে যায়, আর তানভি সেখানে বসে কাঁদতে থাকে। তানভি এইসব মনে মনে বলছে আর অঝরে কাঁদছে। সে হাঁটু গেড়ে বসে তার মধ্যে মুখ লুকিয়ে বসে থাকে। আজ তার মনে সেই আগের দিনের স্মৃতিগুলো নাড়া দিচ্ছে। তার মন ছুটে যাচ্ছে সেই 3 বছর আগে, যেখান থেকে তানভি আর নীরের কাহিনী শুরু হয়। তানভীরকে ফোন দে। কই ও? আর কতক্ষণ এভাবে বসে থাকবো? ফোনও দিতেই আসি, মাইয়া ধরতাছেই না। ওই কোনোদিন টাইম মতন আসছে যে আজকে আসবে? আমাদের সবাইকে ডেকে সে নিজেই মিস বাংলাদেশ হয়ে গেছে। আধা ঘন্টা পরে ওয়েট করছি, কিন্তু আধা ঘন্টা ধরে ওয়েট করছি, কিন্তু ওর আসার কোনো নাক গন্ধই নেই। দেখ গিয়া পইরা পইরা আবার ঘুমাইতাছেনি। তখন পেছন থেকে তানভি বলে ওঠে, আমি মোটেও পড়ে পড়ে ঘুমাই না, আমি চিত হয়ে শুই। নে, আসছে মিস বাংলাদেশ। তখন পিছন থেকে তানভি বলে ওঠে। তানভি নিপার কথায় চাপড় মেরে বলে,
আমি মিস বাংলাদেশ না, মিস ওয়ার্ল্ড, বুঝলি? দেখিস না সবাই আমার পেছে মুরগির মতো দৌড়ায়। সবাই এই কথা শুনে হাসতে হাসতে শেষ। আইসে আমাদের মিস ওয়ার্ল্ড, যা দৌড়ে গিয়া কদু খা। হিয়াক থু, আর কিচ্ছু পাইলি না? শেষে কিনা কদু মুরগি খাইতে কইলি? মুরগি তহ গাছে ধরে, তাই না? তোর জন্য কদুই বেস্ট। শেষে কিনা কদু মুরগি খাইতে কইতি, আর তোর জন্য তেলাপোকা বেস্ট। আর তোর জন্য ইয়াক থু, টিকটিকির শাশুড়ি, জোকের বউ, কালাহাতির মাইয়া, তেলাপোকার মাইয়া। তোরে তো আমি মুরগির আইসটা দিয়া, হরিণের দাঁত দিয়া, পিঁপড়ার শিং দিয়া কিমা কইরা তারপর মুরগির গু খাওয়ামু। আরে স্টপ গাইস, তোরা যে কিভাবে এত ঝগড়া করতে পারিস? আর তানভীর নিজের মুখেরে একটু লাগাম দে বোন, যা আসে তাই কইতে থাকোস। ভালো কথার দাম নাই। চোখ হইছে, তোর আর ভালো কথা কইতে হইব না। আচ্ছা তানভি, তুই বল কেন ডেকেছিস আমাদের? কেন ডাকছিলাম ওইটা তহ তুই জানোস, আমাদের বলতাছস কেন? ভুলে গেছি। হাই রে মাইয়া, পড়া তো মনেই থাকে না, প্লাস এখন কথাও মনে থাকে না। কইছে পড়া মনে থাকে না, আমি সব পারি। আচ্ছা তাই না? তাহলে বলতো নিউটনের বলের সূত্র কি? নিউটনের আবার সূত্রও আসেনি? ওই মিয়া আবার কবে সূত্র বের করলো? এই শুনে তানভি একটু ভেঙচি মারে। এই শুনে সবাই মাথায় হাত দিয়ে বসে। এই নায়িকা জিন্দিগিতে শুধরাবার নাম। তানভিকে দিয়ে সব আশা করা গেলেও পড়া নিয়ে বিন্দু মাত্র আশা করা যায় না। 1 নাম্বারের মুরগি পড়ালেখায়। হঠাৎ তানভি চিল্লিয়ে ওঠে, এই মনে পড়ছে। এখন আমাদের বলে উদ্ধার কর। আমার খিদা লাগছিল, কিন্তু টাকা খরচ করতে ইচ্ছা করতেছিল না। তাই ভাবলাম আমার ফ্রেন্ডগুলো থাকতে আমি কেন টাকা খরচ করব, তাই তোদের ডাকছি। এখন না অনেক ক্ষুধা লাগছে, কিছু অর্ডার দে না। সবাই রাগের আগুনে তেলে পুড়ে ছাই। এর জন্য সবাই সবার ক্লাস ছেড়ে আসতে আর সে কি না বলে কি একসাথে বলে ওঠে, তবে রে ভাস। এই শুনে সবাই মাথায় হাত দিয়ে বসে। এই নায়িকা জিন্দিগি তো শুধরাবার না। তানবিকে দিয়ে সব আশা করা গেলেও পড়া নিয়ে বিন্দু মাত্র আশা করা যায় না। 1 নাম্বারের মুরগি পড়ালেখায়। হঠাৎ তানবি চিল্লিয়ে ওঠে। সবাই রাগে আগুনে তেলে পুড়ে ছাই। এর জন্য সবাই সবার ক্লাস ছেড়ে আসছে আর সে কি না বলে কি একসাথে বলে ওঠে, তবে রে। ব্যাস, লেগে গেল ওদের মধ্যে ঝগড়া। এইটা নতুন কিছু না, তানভীর সব সময় এমন করে, কিন্তু মাঝে মধ্যে একটু বেশি। কিছুক্ষণ পর সবাই শান্ত হলে খাবার অর্ডার দেয়। কি বা আর করার, যখন সবাই এসে বসেই পড়েছে তখন তো আর না খেয়ে ওঠা যায় না। সবাই খাচ্ছে আর সেই নিয়ে কথা বলছে। হঠাৎ নিপা বলে ওঠে, তানভি, তোর না অনেক সাহস। তাহলে আজকে তোকে একটা দেয়ার দিব, আর তোকে সেটা কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট করতে পারিস তাহলে কালকের টিট আমার পক্ষ থেকে, আর যদি হেরে যাস দেন কালকে তুই আমাদের টিট দিবি। হে, এখন বল রাজি কিনা? ভয় পেয়ে গেছিস? আমি কখনো ভয় পেতে শিখিনি, বল কি করতে হবে? এই রেস্টুরেন্টের গেট দিয়ে এখন সর্বপ্রথম যে ব্যক্তিটি ঢুকবে তুই তাকে প্রপোজ করবি অ্যান্ড তার গালে কিস করবি। সবাই একসাথে বলে ওঠে, তুই কি পাগল হয়ে গেছিস নিপা? কি বলিস এইসব? মাথা গেছে নাকি তোর? এইটা অতিরিক্ত। একদম না, ইট ইজ এ জাস্ট ফান। এত রিয়াক্ট করার মানেই হয় না। তা তানভি, তুই কি পারবি আমার দেয়ার কমপ্লিট করতে, নাকি হার মানছিস? মোটেও না, তানভি কখনো হার মানতে শিখিনি, বরং জিততে শিখেছে। আমি এটা করতে রাজি।
আমার তো মনে হয় না তুই এই ডেয়ার জিততে পারবি। মেরে উগান্ডা কি কসম, যদি না জিতছি না, আমি আমার তেলাপোকার গো টাকলা করে দেব। এই শুনে সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। ওকে দেন, আমরা এখানেই বসে বসে সব দেখব। ওকে ওকে। প্রায় কিছুক্ষণ পরেই একজন রেস্টুরেন্টে ঢুকলো। পেছনে 4-5 জন কালো পোশাক পরা বডিগার্ড টাইপের লোকও আছে, আর তাদের সামনে একজন লোক, মনে হচ্ছে তাদের বস। লোকটি আর কেউ না, নীর। ওর গায়ে ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক প্যান্ট, ভিতরে হোয়াইট শার্ট পরা, চোখের সানগ্লাস, হাতে কালো বেসলাইটের ঘড়ি, হাতে কালো বেল্টের ঘড়ি, চুলগুলো স্পাইক করা, হাইট 6 ফুট, গায়ের রং একদম দুধের মতো। সে হাতে একটা ফাইল চেক করতেই রেস্টুরেন্টে ঢুকেছে। সবাই তো তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তানভি তো এক দফা ক্রাশ খেয়েছে। নিপা তানভিকে ঠেলে সামনে পাঠায়। তানভি একটা দীর্ঘ শ্বাস নিয়ে সেই লোকটির সামনে যায়। লোকটি তানভিকে দেখে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তানভি বলে, এক্সকিউজ মি। কিন্তু নীর শুনলো না, তাই তানভি আবার ডাকলো, তাও শুনলো না। এবার তানভি রেগে গিয়ে বলে, এই যে মিস্টার বলেম গাছ। নীর এবার ঘুরে তাকায়, তারপর কিছু বলার আগেই তানভি বলে। এই বলে তানভি নীরের গালে কিস করে দৌড়। আর এইদিকে সবাই হাঁ করে আছে। তানভি চলে যেতেই বাকিরাও ওর পিছে বেরিয়ে যায়। নীর তো অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তার সাথে কি হলো? নীরের বডিগার্ডরা ভয়ে ভয়ে গেছে। নীরের বডিগার্ডরা ভয় জমে গেছে, কেননা তারা নীরের রাগ সম্পর্কে জানে। আজ পর্যন্ত কেউ নীরের সামনে ভালো মতো দাঁড়িয়ে কথা বলার সাহস পায়নি, সেখানে এই মেয়ে নাকি নীরকে কিস করলো। আর তারা এটাও জানে না যে নীরের রাগ কোন তুফান থেকে কম না। নীরের রাগ সবকিছু অচেতন করতে যথেষ্ট। নীর এইখানে অফিসের মিটিংয়ের জন্য আসছিল, কিন্তু রেস্টুরেন্টে ঢুকতেই এই কাণ্ড। নীর এতক্ষণ হিসাব মিলাচ্ছিল তার সাথে কি হয়েছে। যখন সে বুঝতে পারে তখন নীরের মাথায় আগুন লেগে যায়। সে একটা টেবিলে লাথি মেরে বলে, হু দ্য হেল শি ওয়াজ? আমাকে টাচ করার সাহস কিভাবে পায় ওই নুহাস? নুহাস? তখনই নুহাস হন্তদন্ত ভাবে নীরের সামনে আসে। কেননা সে নীরকে চেনে। যদি তার সামনে আসতে 5 সেকেন্ড দেরি হয়, নীরের ওর একটা হাড্ডি আস্ত রাখবে না। নুহাস সামনে আসতেই বলে, হু দ্য হেল ওয়াজ শি? আমাকে সবার সামনে কিস করার সাহস কই পায় এই মেয়ে? কে এই মেয়ে? জানি নি নি না স্যার। তাহলে জানোটা কি? গর্জে উঠে বলে। নুহাস ভয়ে কাচুমাচু হয়ে যায় আর কয়েকটা ঠোক গেলে নীর বলে, তোমাকে আমি কেন রাখছি? যাতে কেউ আমার সামনে আসতে না পারে। তুমি থাকতেও আমার সামনে এসে এসব করার সাহস কোথায় পেল? স্যার, সবকিছু তাড়াতাড়ি হলেও যে আমরা কেউ বুঝতেই পারলাম না। আর ওকে দেখে মনে হয়নি যে ওই এমন কিছু করবে। তো আমাকে কেউ কি গুলি করার আগে বলে যাবে যে আমি তোমায় গুলি করছি? যত সব। ফার্দার মোর, যদি আর এমন হয়েছে, তোমাদের আমি এমন হাল করব যে নিজেকে চিনতে তোমাদের কষ্ট হবে। আর আজকের মিটিং ক্যান্সেল। এই বলে নীর আরেকবার টেবিলে ভারী মেরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। আর বাকি সব গার্ডরা যেন প্রাণ ফিরে আসে। এতক্ষণ মনে হয় কোনো বাঘের খাবার নিচে ছিল তারা। তারাও আর দেরি না করে নীরের পিছে যায়। নীর গাড়িতে বসে আছে আর মনে মনে বলছে, আল্লাহ এর কাছে দোয়া করো তুমি যাতে আর আমার সামনে না পড়ো। আর যদি লাইফে আমার সামনে পড়ো, আই সোয়ার আই উইল টিচ ইউ এ লেসন। নীর রহমানের সাথে এমন করার ফল সে হাড়ে হাড়ে বুঝবে। তানবি একটা পার্কে গিয়ে হাঁপাচ্ছে, সাথে তার বন্ধুরাও আছে। নিপা বলল, বাপরে বাপ, পোলাটা কি কিউট ছিল। আমি তো ক্রাশ খেলাম। ধ্যাত,
তোকে যে কেন এমন করতে বললাম, তোর জায়গায় যদি আমি থাকতাম। আই লাভ ইউ মিস্টার বলেম গাছ। যাই হোক, ক্রাশ তো আমিও খাইছি। উফ, কি কিউট পোলাটা। কিন্তু বাই চান্স যদি আবার কোনো সমস্যা হয়, ডাইরেক্ট বাস খামো। কিন্তু ছেলেটা অনেক মুডি, দেখলেই বোঝা যায়। সে যাই হোক, আমি কিন্তু ডেয়ার কমপ্লিট করছি। সো কালকে তুই আমাদের ট্রিট দিবি, ওকে? ওকে, কালকে রেডি থাকিস। বাই। এই বলে যে যার মতো চলে যায়। রাতে নীর নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার দুপুরের কথা মনে পড়ে যায় আর ওর রাগ উঠে যায়, কিন্তু সাথেই এক আলাদা অনুভূতিও হয়। কেননা আজ পর্যন্ত কোনো মেয়ে ওর সামনে আসারও সাহস পায়নি। সেখানে একটা মেয়ে তাকে প্রপোজ করলো করলো তো করলো, প্লাস কিছু করলো। ভাবা যায় নীর ওইসব বাদ দিয়ে নিজের কাজে আবার মন দেয়, কিন্তু তাও বারবার তার চোখের সামনে সেই স্মৃতিটা ভেসে ওঠে। সে আর কিছু না ভেবে ব্যালকনিতে চলে যায় আর হাতে একটা সিগারেট চালায়। সিগারেটের টান দিচ্ছে আর আকাশের পানে তাকিয়ে আছে, আর কিছু ভাবনায় বিভোর আছে। দেখতে দেখতে 5 দিন কেটে যায়। নীর প্রায় ওই ঘটনা ভুলেই গেছে। এইদিকে তানবিও নিজের মতো বিন্দাস। সামনে তাদের কলেজে একটা ফাংশন আছে, সেখানে নাকি কলেজের সকল ট্রাস্টিরা আসবে। তাই তানভি সেই ফাংশনের জন্য বিজি হয়ে পড়ে। কেননা এই ফাংশনে তার ভূমিকা অনেক, কিভাবে তার পরেই জানবেন। তো তানভি, সব রেডি তো? দয়া করে এইবার প্লিজ লাস্ট মোমেন্টে কোনো গড়বড় করিস না। দয়া করে টাইমলি উঠে যাস। এত প্যারা নিস কেন? চিল গাইস, আমি ঠিক টাইমে আসবো। এটা তুই আমাদের বিশ্বাস করতে বলস? বিশ্বাস না করার কি আছে? আর এমনিও এই ফাংশন অনেক ইম্পর্টেন্ট, তাই চিন্তা করিস না, এবার কোনো ভুল হবে না। এখন চল না, ক্যান্টিনে যাই, অনেক ক্ষুধা লাগছে। ওকে চল। এই বলে তারা ক্যান্টিনে চলে যায়। দেখতে দেখতে ফাংশনের দিন চলে আসে। গেস্টদের বরণ করার দায়িত্ব তানভীর উপর পড়েছে। কেননা তানভী পড়ালেখায় খারাপ হলেও বাকি সব দিক দিয়ে নাম্বার 1। বিভিন্ন ফাংশনে অর্গানাইজেশন করা থেকে শুরু করে সব তানভী হ্যান্ডেল করে। তানভী এইসব অনেক ভালোভাবে সামলাতে পারে, তবে টিচাররা ওকেই সব দায়িত্ব দেয়। কিন্তু ভুলবশত তানভী আজ লেট। এদিকে চিফ গেস্টরা প্রায় এসে পড়েছে। তিশা, আইশু, নিপা দাঁড়িয়ে আছে বরণের জন্য, কিন্তু মেন গেস্টকে তানভী বরণ করার কথা, অথচ ও নেই। সবাই টেনশন করতেছে। ঠিক তখন এক এক করে 4টা গাড়ি এসে কলেজের প্রথম গাড়ি থেকে কিছু বডিগার্ড বের হয়। তারপর তারা গিয়ে 3 নম্বর গাড়িটার দরজা খোলে। দরজা খুলে পর একজন সুদর্শন পুরুষ বেরিয়ে আসে। পরনে ব্লু পাঞ্জাবি, পাঞ্জাবির পাশে স্টোনের কাজ করা, সাথে হোয়াইট জিন্স, চোখে সানগ্লাস, চুলগুলো স্পাইক করা, হাতে একটা ওয়াচ। বেশ মানিয়েছে তাকে। গাড়ি থেকে বের হতেই সবাই মুখ হা হয়ে যায়, সবচেয়ে বেশি নিপা, তিশা আর আয়ুষের। কেননা তারা এক প্রকার ঝাটকা খেয়েছে লোকটিকে দেখে। কেননা লোকটি আর কেউ না, নীরের পরপরই পেছনের গাড়ি থেকে আরো 2জন লোক বের হয়, সাথে একজন মহিলা, তার মধ্যে একজন তিহান। আমি আগেই তিহানের পরিচয় দিয়েছি। তিহান হচ্ছে নীরের বেস্ট ফ্রেন্ড প্লাস বিজনেস পার্টনার, সাথে কলেজের ট্রাস্টিও। আজ তিহান মেরুন কালারের আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে একটা পাঞ্জাবি পরেছে, সাথে ব্ল্যাক জিন্স, হাতে ঘড়ি আর চুলগুলো স্পাইক করা। সবাই একসাথে কলেজের গেটে ঢুকে। আমি এসে গেছি। নিপা, তিশা, আয়ুষ বাকিদের বরণ করে নেয়। এখন আসে নীরকে বরণ করার পালা, কিন্তু তানভী এর খোঁজ খবর নেই। তাই নিপাকে সবাই বলল বরণ করতে। নিপা ফুলের তোড়া হাতে নিয়ে সামনে যেতে নিলেই কেউ পেছন থেকে বলে ওঠে। সবাই পেছনে তাকায়, নীরও তাকায়, আর তাকিয়ে যা দেখে তাতে যেন তার চোখ দুটো স্থির হয়ে যায়। সামনে তানভী দাঁড়িয়ে আছে, নিজের কানের দুল ঠিক করতে করতে সামনে আসছে। নীর আজ ভালো করে তানভীকে দেখছে।
তানবীর পরনে আজ নেভি ব্লু শাড়ি, 3/4 হাতা প্লাস ফুল গলা ব্লাউজ, টানা টানা চোখে কাজল দেয়া, ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক, সাথে হালকা মেকআপ, কানে ঝুমকা পরা, বা হাতে এক মুঠো নীল কালারের রেশমি চুড়ি, চুলগুলো এক সাইডে সিথি করে ছাড়া। তানভি এর গায়ের রং এমনি ফর্সা, তাই ব্লু কালারটা তাকে বেশ মানিয়েছে, অপরূপ লাগছে তাকে। নীর তো এক ধ্যানে তানভীর দিকেই তাকিয়ে আছে। তানভী নিজের ঝুমকা ঠিক করে নিপায়ের হাত থেকে ফুলের তোড়াটা নেয় আর বলে, সরি আসলে শাড়ি ঠিক করতে গিয়ে লেট হয়ে গেছে। তানভী আর কিছু না বলে সামনে তাকিয়ে চিফ গেস্টদের বরণ করতে গিয়ে বড় বড় শখ খায়, কেননা সামনে যে নীর। ভয়ে কয়েকবার শুকনো গলায় ঠোক গেলে তারপর কাপা কাপা হাতে তাকে ফুল দিয়ে বরণ করে। নীর এখনো এক ধ্যানে তানভীর দিকে তাকিয়ে থেকে ফুলটা নেয়, এতে তানভীর কিছুটা আনইজি লাগে। নীর তা বুঝে চোখ সরিয়ে নেয়। তানভীও তাড়াতাড়ি সেখান থেকে সরে আসে। গেস্টরা নিজের জায়গায় গিয়ে বসে। তাদের জন্য সবার সামনের সিটগুলো রিজার্ভ করা হয়েছে। সবাই আসন গ্রহণ করে। এদিকে তানভী তো ভয় শেষ। এই বলেম গাছ এখানে কি করতেছে? তিনি আমাদের চিফ গেস্ট প্লাস এই কলেজের ট্রাস্টি নীর রহমান। খাইছে, এই পোলা তো নিশ্চিত আমায় কলেজ থেকে করেই ছাড়বো। আল্লাহ বিপদে মোরে রক্ষা করো। আরে তিনি শুধু ট্রাকসই না, ঢাকার নাম্বার 1 বিজনেসম্যান, এডিভির কোম্পানির মালিক। তার কোম্পানির ব্রাঞ্চ দেশ বিদেশে বড়া। তিনি ছোট বয়সেই ভালো সফলতা অর্জন করে ফেলছেন। তাতে আমার কি? আমার যে এখন কি করব আল্লাহই জানে। আমি শিওর আমারে উগান্ডা পাঠায়া হাতে গো খাওয়াইবো। ফাংশন শেষে সরি বলে নিস, তাহলেই হবে। আর এখন ফাংশনে মনোযোগ দে, একটু পর তোকে স্টেজে যেতে হবে। এদিকে ফ্যাশন শুরু হয়ে গিয়েছে, কিন্তু নীরের সেই দিকে কোনো খেয়ালই নেই। সে তো তার নীল পরীকে খুঁজতে ব্যস্ত, মানে তানভীকে। তখনই হোস্ট বলে ওঠে, শুভ দর্শক মণ্ডলী, যে সময়ের জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন সে সময় এসে পড়েছে। আমাদের হৃদয়ের গতি বাড়াতে, নিজের তালে আমাদের মাতিয়ে তুলতে আসতেছে আমাদের টিউন কুইন তানভীর রহমান। তানভীর রহমান নামটা শুনেই নীরের বুকটা থক করে ওঠে, কিন্তু কেন তা সে জানে না। হঠাৎ সব লাইট অফ হয়ে যায়। কিছুক্ষণ পর স্টেজের মাঝে লাইট জ্বলে ওঠে। সবার দৃষ্টি সেই দিকে। স্টেজে তানভী একটা চেয়ারে বসে আছে, হাতে গিটার, মুখের সামনে মাইক। নীর তানভীকে দেখে খানিকটা অবাকই হয়। তারপর তানভী গিটার টিউন ধরে আর গান শুরু করে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। গান শেষে সবাই জোরে জোরে তালি দিতে থাকে, অনেকে শিশু বাজাতে থাকে। নৃত্য এতক্ষণ মুগ্ধ হয়ে তানভীর গান শুনছিল। সে যেন তানভীর গানে হারিয়ে গিয়েছিল। নীরের মনে হয় অজানা ভালো লাগা কাজ করছিল, কোনো এক অনুভূতি তার মধ্যে উকি দিচ্ছিল, কিন্তু তার যে এই অনুভূতির নাম জানা নেই। তালির শব্দে নীরের হুঁশ ফিরে, আর স্টেজে তাকিয়ে দেখে তানভী নেই। সে ওয়াশরুমে কথা বলে তানভীকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে কলেজের বাগানের দিকে চলে যায়, আর সেখানে এসে যা দেখে তাতে নীরের মাথা গরম হয়ে যায়। তার চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে, আর তার চাহনিতে হিংস্রতা ফুটে উঠেছে। সে দেখলো নীর যা দেখলো তানভীকে কেউ জোরে ধরে আছে,
আর তানভি ওকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। ছেলেটা প্রায় তানভিকে অনেক বাজেভাবেই টাচ করতেছে। এই সব দেখে নীরের মাথা গরম হয়ে যায়। তার চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে, আর তার চাহনিতে হিংস্রতা ফুটে উঠেছে। নীর সামনে এগুতেই যাবে, তখন দেখে তানভি তার পা দিয়ে সেই ছেলের পায়ে পাড়া দিল। যেহেতু তানভি পেন্সিল হিল পরেছিল, তাই ছেলেটির পায়ে বেশ ভালোই ব্যথা পেয়েছে। তানভীর ওই ছেলের পায়ে পাড়া দেওয়ার পর ওর পা টেনে ধরে ফালিয়ে দেয়। তানভি ওই ছেলের পায়ে পাড়া দেওয়ার পর ওর পা টেনে ধরে ফালিয়ে দেয়। তারপর পাশে থাকা বাঁশের টুকরা দিয়ে ইচ্ছা মতো পিটাতে থাকে আর বলে, হাতির বাচ্চার ঘরের নাতির ঘরের বউয়ের একমাত্র পোলা, তোরে 100 বার ওয়ার্নিং দিছি আমার কাছে আসবি না। এতদিন কিছু বলি নাই দেখা মাথায় উঠে গেছিস, তাই না? আজকে তুই তোর সব সীমানা পার কইরা গেছিস। আজ তোর এমন অবস্থা করব যে তুই আর কোনো দিন কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাবি না। এই বলে ধুম ধারম পিটাতে থাকে। আর নীর মুগ্ধ হয়ে তানভীকে দেখতে থাকে। নীর কখনো কোনো মেয়েকে এভাবে প্রতিবাদ করতে দেখেনি। তানভীর মধ্যে এক আলাদা জাদু আছে, যা তানভীকে তার প্রতি আকর্ষিত করেছে। তানভী ওই ছেলেকে পিটিয়ে চলে যেতে নেয়, তখনই নীর লুকিয়ে পড়ে। আর তানভী তো রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। নীর কাকে যেন ফোন করলো। এর কিছুক্ষণ পরে দুজন কালো পোশাক পরা লোক আসলো। নীর তাদেরকে কি যেন বলল। তারপর তারা সেই ছেলেটির কাছে গিয়ে দেখে সে ওঠার চেষ্টা করছে। তারা ওই ছেলেকে উঠে নিজের সাথে কোথায় জানে নিয়ে যায়, আর নীর চলে যায় স্টেজে। সবাই ভাবছেন তো কি হয়েছিল, আর ছেলেটি বা কে? তাহলে যেতে হবে কিছু সময় আগে। কিছুক্ষণ আগে তানভীর স্টেজ থেকে নামতেই নীরব, মানে ওই ছেলেটা, এসে সামনে দাঁড়ায় আর কিনা বলে তানভীকে টান দিয়ে সাথে নিয়ে যায়। ঘটনা এত দ্রুত হওয়ায় তানভী বুঝে উঠতে পারেনি। নীরব তানভীকে সাথেই পড়ে নীরব তানভীদের সাথেই পড়ে অ্যান্ড তানভীকে ভালোবাসে, কিন্তু তানভী কখনো ওকে পাত্তা দেয়নি। তাই আজ ওই ঠিক করেছে তানভীকে প্রপোজ করবে। হয়তো ওর সাথে রিলেশনে যাওয়ার জন্য রাজি হবে, নাইলে আজ তাকে একদিনের জন্য বেড পার্টনার হতে হবে। আর যেভাবেই সেই কাজ। তানভীকে কলেজের পেছনে এনে তাকে প্রপোজ করে, কিন্তু ও মানা করে দেয় আর নীরবকে থাপ্পড় মারে। ব্যাস, নীরবের মাথা গরম হয়ে যায় আর সে তানভীরের সাথে জোড়াজুড়ি করে। বাকি তো আপনারা জানেনই। নীর এসে নিজের সিটে বসে। তখন তিহান নীরকে জিজ্ঞেস করে, কই গেছিলি তুই? নীর বলে একটা কল আসছিল। তিহানও আর কিছু জিজ্ঞেস করে না। ফাংশন শেষে ট্রাস্টিদের সাথে প্রিন্সিপাল মিটিংয়ে ছিল, তাই সবাই কনফারেন্সের রুমে চলে যায়। এদিকে তানভী নীরকে খুঁজতেছে তাকে সরি বলার জন্য, কিন্তু নীরকে কোথাও খুঁজে পেল না। তানভী ভাবলো নীর হয়তো চলে গেছে, তাই ও মন খারাপ করে নিজের কাজে লেগে গেল। প্রায় 3 ঘন্টার পর তাদের মিটিং শেষ হলো। নীর মিটিং থেকে বেরে হয়ে কাকে যেন ফোন করে আর কথা বলতে বলতে কিনারে চলে যায়। পুরো কলেজে এখন একদম নীরব, কোথাও কোনো সারা শব্দ নেই। থাকবেই বা কিভাবে? সব স্টুডেন্টরা চলে গেছে আর ট্রাস্টিরাও একে একে সব চলে যাচ্ছে। নীর তিহানকে আগেই চলে যেতে বলেছিল, তাই তিহান চলে যায়। নীরের কথা শেষ করে গেটের দিকে যাচ্ছে। গাড়ির সামনে এসে যেই না উঠতে যাবে, তখন দেখে একটা মেয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। নীর ভালো করে তাকিয়ে দেখে তানভীকে এই সময় দেখে খানিকটা অবাকই হয় নীর। তানভীও নীরকে দেখে কিছু ভয় পায়, কিন্তু পরে নিজেকে সামলিয়ে ওর কাছে যায়। তা দেখে নীর নিজের চেহারায় গম্ভীর ভাব নিয়ে বলে, কি চাই? তানভী এবার সামনে এসে বলে, আসলে ভাইয়া, ফাংশনের সব দায়িত্ব আমার উপর ছিল, আর তাই ফাংশন শেষে সব গোছাতে গোছাতে টাইম লেগে যায় আর দেরি হয়ে যায়। আমার সাথে যারা ছিল তারা চলে গেছে ছেড়ে। আমি এখন হয়ে গেছি, কোথায় কোন রিক্সা বা অটো নেই যে চলে যেতে পারবো। তো তাতে আমি কি করব? যদি আমাকে হোস্টেলে ড্রপ করে দিতেন প্লিজ, মানা করেন না, প্লিজ প্লিজ।
আমি একা একটা মেয়ে এইভাবে এত রাতে রাস্তায় কিভাবে থাকবো? তার উপর ওই পাশে কয়েকটা বখাটে ছেলেও আছে। প্লিজ ভাইয়া আমায় নামিয়ে দিন না, প্লিজ 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 প্লিজ। একদম কাঁদো কাঁদো ভাব নিয়ে বেবি ফেস করে। ভাইয়া ওয়ার্ড শুনে নীরের যতটা না রাগ হচ্ছিল ততটা মায়া হচ্ছে এই ফেস দেখে। এই মুখখানের দিকে তাকিয়ে নীরের মায়া করার সাধ্য নেই। এই মুখখানির দিকে তাকিয়ে নীরের মানা করার সাধ্য নেই। তার উপর এত রাতে একে একাও ছাড়া সম্ভব না, তাই মুখ গম্ভীর করে পড়ল। যাও যাও, গাড়িতে ওঠো। তানভি খুশি হয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই বলে তানভি গিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে গিয়ে বসে পড়ে। নীর গিয়ে বলে, তোমাকে কি আমি ড্রাইভারের সাথে লাইন মারার জন্য গাড়িতে উঠিয়েছি নাকি? যদি এতই লাইন মারার ইচ্ছা থাকে তাহলে ওই ছেলেদের সাথে গিয়ে করো, আমার ড্রাইভারের উপর না। যাও, পিছে গিয়ে বসো। ধমকের সুরে বলল। তানভি গাল ফুলিয়ে গাড়ি থেকে নেমে পিছে বসতে গেল আর বিড়বিড় করে বলতে লাগলো, বেটা আম গাছের লেঙ্গুর, দেখতে তো সাকিব খানের মতো, কিন্তু কথা ডিপজলের মতো। আমি নাকি ড্রাইভার, এর উপর লাইন মারবো? আমার চয়েস এত খারাপ না। এত কি বিড়বিড় করতেছো? যা বলার সোজাসুজি বলো। আমি আবার কি বললাম? কানে বেশি শোনেন নাকি? আমার কান ঠিক আছে, নিজের ঠোঁট ঠিক করো আগে। খালি নড়ে, যে কেউ দেখলে বুঝবে তুমি বিড়বিড় করতেছো। তারপর তানভি কিছু বলল না, গাড়ি ছেড়ে দিল। কিছুক্ষণ যাওয়ার পর, এই যে শুনুন, ওই দিনের জন্য সরি। আসলে কি? তুমি কি মনে করেছো আমি সব ভুলে গেছি? একদম না। নীর কাউকে একবার দেখলে ভুলে না। আমি দেখতে চাচ্ছিলাম তুমি কি করো। আর হ্যাঁ, জানি এখন কি বলবা। আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারোনি, তাই তো জানা আছে, আর বলতে হবে না। তানভি এবার রাগে গিয়ে নীরের পাঞ্জাবির কলার ধরে টানে নিজের কাছে এনে বলে, আসছে আপনার মধ্যে এমন আছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। দেখতে তো ডিপ জলের মতো। না না, ডিপ জল আপনার থেকে সুন্দর, আপনি তো কদু চোর। আর হ্যাঁ, ওই দিন ফ্রেন্ড আমাকে ডেয়ার দিছিল যে রেস্টুরেন্টে সর্বপ্রথম যে ঢুকবে তাকে প্রপোজ করতে হবে অ্যান্ড গালে কিস করতে হবে। তাই করছি। বলে আপনার মতন মানুষকে কেই বা প্রপোজ করবে? আর কেনই বা প্রপোজ করব? আর কেনই বা কিস করব? এই মেয়ে, তোমার সাহস তো কম না, আমাকে এত কিছু বলতেছো। কি বললা? আমি ডিপ জলের মতো কদুচোর? তুমি আমায় চিনো? শত শত কোম্পানির মালিক আমি, আমার আন্ডারে হাজার হাজার মানুষ কাজ করে। আর তোমারে আমার কোন দিক দিয়া ডিপ জলের মতো লাগে? আমি শাহরুখ খানের থেকে কম না। আমার পিছে কত মেয়ে পাগল তুমি জানো? শত শত মেয়ের ক্রাশ আমি। আমাকে পাওয়ার জন্য সবাই মরিয়া হয়ে পড়ে। জাস্ট এক ইশারায় মেয়েদের লাইন লেগে যাবে। আমি তো আর পাগল নই যে একটা কদুচোরের পিছে লাইন লেগে দাঁড়াবো। আরেকবার যদি কদুচোর বলছো না, আমি যে কি করব নিজেও জানি না। কদুচোর 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 কদুচোর। নীর এবার রেগে গিয়ে তানভীর হাত দুটো চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে বলে। নীর আচমকায় তানভীর ঠোঁট আঁকড়ে ধরে। তানভী তো শত বড় ঝাটকা খেল। চোখ তো একদম রসগোল্লার মতো বড় বড় করে রাখছে। তানভী বোঝার পর ওর সাথে কি হচ্ছে, তখন সে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে। নীর এইবার এক হাতে তানভীর কোমর নিয়ে তাকে নিজের সাথে চেপে ধরে। তানভী তো ছোটার জন্য অস্থির হয়ে গেছে। তানভী আর না পেরে এইবার কেঁদে দেয়। প্রায় কিছুক্ষণ পর নীর সরে আসে। তানভী কাঁদতে কাঁদতে বলে, আপনার সাহস কিভাবে হলো আমাকে কিস করার? নীর একদম রিল্যাক্স হয়ে বলল, তোমায় আগেই বলেছিলাম চুপ করতে, কিন্তু তুমি করনি, তাই বাধ্য হয়ে আমি এমন করছি। আর এমনিও তুমি আমায় একবার কিস করেছো, আমিও করেছি, হিসাব বরাবর। বাট মেয়েদের ঠোঁট খেতে এত মিষ্টি হয় আগে জানতাম না তো। আমার এখন আবার এই মিষ্টি খেতে ইচ্ছে করতেছে। হুশ, নো মোর ওয়ার্ডস।
আমি যে কি করতে পারি তা এতক্ষণে বুঝেই গিয়েছো। তাই এখন যদি আরেকটা শব্দ বের হয় তোমার মুখ দিয়ে, আমি যে কি করব তুমি কল্পনাও করতে পারবে না। তানভি এবার চুপ হয়ে যায় আর গাড়ির একদম কিনার ঘেঁষে বসে। তা দেখে নীর তানভিকে টেনে দিয়ে নিজের সাথে মিলিয়ে নেয়। তানভি নিজেকে ছাড়াতে চাইলে নীর ধমক দিয়ে বলে, যদি আর একটু নড়াচড়া করছো, তোমাকে যে আমি কি করব তা তুমি কল্পনাও করতে পারবে না। তানভি আর কিছু না বলে চুপ হয়ে বসে থাকে। এই পোলার ভরসা নাই, কি না করে, তাই তানভি চুপ হয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা তানভীর হোস্টেলে এসে পৌঁছায়। গেট খুলে দিতেই তানভি এক দৌড়ে হোস্টেলের ভিতর চলে যায়। তা দেখে নীর একটু হাসে, তারপর ড্রাইভারকে বলে গাড়ি গোডাউনের দিকে নিয়ে যেতে। ড্রাইভারও আর কিছু না বলে গাড়ি ওই দিকে ঘুরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা তানভীর হোটেলে এসে পৌঁছায়। গেট খুলে দিতেই তানভি এক দৌড়ে হোস্টেলের ভিতরে চলে যায়। তা দেখে নীর একটু হাসে, তারপর ড্রাইভারকে বলে গাড়ি গোডাউনের দিকে নিয়ে যেতে। ড্রাইভারও আর কিছু না বলে গাড়ি নিয়ে ওই দিকে ঘুরিয়ে নেয়। গাড়ি এসে গোডাউনের সামনে থামে। নীর ফুল অ্যাটিটিউড নিয়ে ভিতরে ঢুকে দেখে চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর একজনকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সেই ব্যক্তিটি ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। নীর হাতে একটা লোহার রড নিয়ে সেই ব্যক্তিটিকে মারতে শুরু করে আর বলতে থাকে, তোর সাহস কিভাবে হলো আমার জিনিসের উপর নজর দেওয়ার? ওর দিকে হাত বাড়ানোর সাহস হয় কিভাবে তোর? তোকে তো আমি জ্যান্ত কবর দিব। আপনি কার কথা বলছেন? তানভীর কথা বলছি। তোর সাহস কিভাবে হয় ওর দিকে বাজে দৃষ্টিতে তাকানোর? আজ তোকে আমি শেষ করে দিব। এখন নিশ্চয়ই বুঝলেন ব্যক্তিটিকে। এ হচ্ছে নীরব, যাকে নীর তার বডিগার্ড দিয়ে উঠিয়ে এনেছিল। আমায় মাফ করে দিন, আমি আর কখনো ওর দিকে চোখ তুলেও তাকাবো না। প্লিজ মাফ করে দিন। তোর ভুলের কোনো মাফ নেই। এই বলে ওকে ইচ্ছে মতো পেটাতে থাকে। ওর হাত একেবারে মুচড়ে ভেঙে ফেলে, মেরে একদম রক্তাক্ত করে ফেলে। এইবারের জন্য ছাড়ছি তোকে। যদি আরেকবার তানভি এর আশেপাশেও দেখি, সেই দিনই হবে তোর জীবনের শেষ দিন। নীর ওর বডিগার্ডদের ইশারা করতেই তারা নীরবকে নিয়ে চলে যায় আর নীর চলে যায় নিজের বাসায়। এইদিকে তানভীর রাগে ফুঁসছে আর আয়নাতে নিজেকে দেখছে। অন্যদিকে নীর নিজের বাল জলের ছোট ভাই হাতির পোলা সাহস কিভাবে হয় আমাকে আমাকে কিস করার, আবার আমাকেই ভয় দেখায়। আল্লাহর কাছে দোয়া করি এই পোলার লগে যাতে জীবনে কোনোদিন দেখা না হয়, নাইলে আমি যে কি করবো নিজেও জানি না। অন্যদিকে নীর নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর এক হাতে সিগারেট জ্বালিয়ে এক মনে আকাশের পানে তাকিয়ে আছে আর নিজের খেয়ালে বিভোর হয়ে আছে। গাড়ির মধ্যে হয়ে যাওয়া ঘটনা মনে পড়তেই নীর একগাল হেসে দেয়, কিন্তু পরক্ষণেই তার নিমিষেই গায়েব হয়ে যায়। কি হচ্ছে আমার সাথে এইসব? যে নীর রহমান মেয়েদের দিকে চোখ তুলেও তাকায় না, কোনো মেয়েকে পাত্তা দেয় না, সে আজ একটা মেয়েকে জোর করে কিস করে বসলো, তাও আবার এমন একটা পাগলাটে মেয়েকে। কেন করলাম আমি এমন? আমি তো এমন না, কিন্তু ওকে দেখার পর থেকে মনের মধ্যে এক অজানা অনুভূতি লুকোচুরি খেলছে। এক আলাদা ভালো লাগা কাজ করছে, জানি না একে কি বলে। কিন্তু তখন তানভি এর নড়তে থাকা ঠোঁট আর তার ডান গালের সেই তিল আমায় তার দিকে বারবার আকর্ষিত করছে। না যাওয়া সত্ত্বেও আমি ওকে নিজের কাছে টেনে নেই। আমি তখন আমার মধ্যে ছিলাম না। আচ্ছা, আমি তাহলে ওর মায়াতে পড়ে গিয়েছি। ওর মায়া, নিজেকে উন্মুক্ত হতে চাচ্ছি, নিজেকে ওর মাঝে বিলিয়ে দিতে চাচ্ছি। নিজের মনের অজান্তে কি আমি ওকে নিজের মনে জায়গা দিয়ে দিয়েছি? এইরকম আকাশ পাতাল ভাবনা ভাবতে ভাবতেই নীর সেই রাতটি নির্ঘুম পার করে। এইভাবে চলে যায় 3 থেকে 4 দিন। এর মধ্যে নীর তানভীরের সব ইনফরমেশন বের করে ফেলেছে। তানভীরের বাড়ি কুমিল্লা, সেখানে সে তার বাবার সাথে থাকে।
মা মারা গিয়েছে 1 বছর আগে। তানভি এর ছোটবেলার ইচ্ছা সে ঢাকায় এসে পড়ালেখা করবে, তাই সে সুবাদে ঢাকায় আসা। এইখানে সে একটা হোস্টেলে থাকে। এই কয়দিনের মধ্যে নীরের সাথে অনিচ্ছাকৃতভাবে তানভীর অনেকবার দেখা হয়ে যায়। নীর সেই দিনের জন্য সরি বলতে চেয়েছিল, কিন্তু প্রতিবারই তানভী নীরকে ইগনোর করে চলে, তার পাশ কাটিয়ে চলে যায়। তানভী চায় না যে ওর নীরের আর কোনো ঝামেলা হোক, আর এইদিকে নীরের এইসব একদম সহ হচ্ছে না। ইচ্ছে করছে তানভীকে তুলে আছাড় দিয়ে মারতে। ওর এত রাগ কেন হচ্ছে ও নিজেও জানে না, শুধু এতটুকু জানে তানভীর ইগনোরগুলো ও সহ্য করতে পারছে না। তার কথা এতটুকু মেয়ে নাকি তাকে অ্যাটিটিউড দেখাবে, তাকে ইগনোর করার সাহস পায় কই ওই মেয়ে? কিন্তু তাও নীর কিছু বলছিল না, চুপ এই ছিল। কিন্তু একদিন নীরের শহের সব বাঁধ ভেঙে যায়। সেই দিন নীর একটা কাজে কলেজে এসেছিল। কাজ শেষে তার চোখ বারবার তানভীকে খুঁজছিল। কেন খুঁজছে তা সে জানে না, শুধু জানে তাকে একবারের তানভীকে 2 নয়ন ভরে দেখতে হবে। তখনই হঠাৎ তার চোখে পড়ে গেটের কিছুটা আগে তানভীরের মতো কাউকে দেখা যাচ্ছে। তাই নীর শিওর হওয়ার জন্য সেই দিকে যায়। সামনে গিয়ে যা দেখে তাতে নীরের পা সেখানেই স্থির হয়ে যায়। ওর চোয়াল শক্ত হয়ে যায়, চোখ একদম লাল হয়ে যায়, হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে যায়। নীর দেখে তানভী একটা ছেলের সাথে অনেক ক্লোজলি দাঁড়িয়ে কথা বলছে আর হাসছে। হাসতে হাসতে সেই ছেলের গায়ে পড়ে যাচ্ছে। এক সময় সেই ছেলেটি তানভীকে সাইডলি হাঁক করে চলে যায়। তানভী পিছে ঘুরতেই নীরকে এই অবস্থায় দেখে চমকে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলিয়ে পাশ কাটিয়ে যেতে নিলে নীর খপ করে তানভীর হাত ধরে ফেলে। তাতে তানভী কিছু হচকচিয়ে যায়, তারপর নিজেকে সামলিয়ে রাগী গলায় বলে, ওই ডিপজলের ছোট ভাই কদুসর, এটা কোন ধরনের অসভ্যতা? হাত ছাড়ুন আমার। নীর কিছু না বলে তানভীকে টানতে টানতে নিজের গাড়ির সামনে নিয়ে যায়। তারপর গাড়ির দরজা খুলে তানভীকে ধাক্কা মেরে ভিতরে ঢুকিয়ে দেয় আর নিজে ড্রাইভিং সিটে বসে হাই স্পিডে গাড়ি চালাতে থাকে। তানভী বারবার চেঁচিয়ে বলছে, কই নিয়ে যাচ্ছেন আমায়, গাড়ি থামান। কিন্তু এইসব কথা নীরের কান অব্দি এসব পৌঁছাচ্ছে কিনা সন্দেহ। প্রায় কিছুক্ষণ পরই একটা দোতলা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে গাড়ি থামে। নীর গাড়ি থেকে নেমে আবার টানতে টানতে তানভীকে বাড়ির ভিতরে নিয়ে যায় আর তাকে নিয়ে সোজা উপরে একটা রুমে নিয়ে গিয়ে এক ধাক্কা বেডে ফেলে দেয় আর দরজা লক করে দেয়। আর এইদিকে বাড়ির সার্ভেন্টরা তো অবাক যে নীর এই প্রথম বাসায় কোনো মেয়েকে নিয়ে এসেছে, তার উপর এইভাবে টানতে টানতে। এর মধ্যে একটা সার্ভেন্ট কাকে যেন ফোন করে নিউজটি দেয়। এখন আমি কি করব? অন্য পাশ থেকে কি বললো শোনা গেল না। ওকে, আপনি চিন্তা করবেন না, এই বিষয়ে কেউ কিচ্ছু জানবে না। এই বলে রেখে দিল ইন দা রুম। তানভী সোজা হয়ে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, ওই বেটা কদুসর, এইটা কি ধরনের অসভ্যতা? আমাকে এইভাবে আনার মানে কি? আর আপনি গেট লাগালেন কেন? দরজা খুলুন বলছি, আমি বাসায় যাব। ছেলেটা কে ছিল? তানভীর দিকে এগুতে এগুতে, কোন ছেলে? কিসের ছেলে? কোথাকার ছেলে? কোথায় ছেলে? কি ছেলে? কেমন ছেলে? যার সাথে তুমি কলেজের গেটের সামনে এত হেলে দুলে কথা বলছিলে। দাঁতে দাঁত চেপে, ও তাহলে সে আরিফের কথা বলতেছে? কিন্তু সে আরিফের কথা জিজ্ঞেস করতেছে কেন? তানভী মনে মনে বলল। নীর তানভীকে চুপ থাকতে দেখে চিল্লিয়ে বলে, কি হলো, কথা বলছো না কেন? যেই ছিল তাতে আপনার কি? কে ছিল ওই ছেলে? আমার বিএফ হইছে, এবার সরেন, আমায় যেতে দেন। আরিফ তানভীর বিএফ না, বরং ওর আপন খালাতো ভাই। আজ সে বিদেশে চলে যাবে বলে তানভীরের সাথে দেখা করতে এসেছিল, কেননা তানভীরের একমাত্র আদরের বোন। ঢাকায় আসার পর তানভীকে ওদের বাসায় থাকতে বললেও সে থাকেনি, কিন্তু মাঝে মাঝে তাদের বাসায় যায়। আর তানভীরের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম আছে, যার জন্য সে আরিফের সাথে দেখা করতে পারবে না।
তাই সে নিজেই আসে। এই বলে তানভি পাশ কাটিয়ে চলে যেতে নিলে নীর ওর হাত ধরে তাকে দেয়ালের সাথে মিশিয়ে বলে, আমার সব বড় কে ছিল? কিসের বিয়ে? এক থাপ্পড় দিয়ে এসব ভূত টুত নামিয়ে দিব। এক কথা মাথায় ঢুকিয়ে নে, তোর কোনো বিএফ টিএফ থাকতে পারবে না। তুই শুধু আমার, বুঝলি? আজীব তো, আপনি আমার কে হন যে আমার আপনার কথা শুনতে হবে? আর আমার যা ইচ্ছা আমি তাই করব। পারলে 100টা বিএফ নিয়ে ঘুরবো, তাতে আপনার কি? কে হন আপনি আমার? নীর তানবিকে আরো জোরে চেপে ধরে বলে, আমি তোর সব, বুঝলি? তুই শুধু আমার, আর আমি বাদে তুই অন্য কারো হতে পারস না। তোর উপর শুধু আমার অধিকার। কিসের তো অধিকার দেখাচ্ছেন আমার উপর? কি হন আপনি আমার? কি হই আমি আপনার? আপনার সাথে সম্পর্ক কি? কিছুই না। আমি আপনার কেউ না, বুঝলেন? নীরের এত করে হুঁশ আসে সে কি করছিল। সে তানভীরের শেষ কথা শুনে ওকে ছেড়ে দেয়। একটু দূরে গিয়ে ভাবতে থাকে, সে নিজেও তো জানে কেন সে তানভীরের সাথে এমন করছে। ঠিকই তো, কি হয় ওর? কি বা সম্পর্ক ওর সাথে? কিসের এত অধিকার খাটাচ্ছি তার উপর? কিসের এত টান যা বারবার তানভীরের দিকে তাকে অগ্রসর করেই চলেছে? কেন সে তানভীকে অন্যের সাথে সহ করতে পারে না? কেন তাকে নিজের আড়াল করতে চায় না? কেন? এইসব যখন নীর ভাবছে তখন তানভী বলে ওঠে, কি নেই তো? কি নেই তো জবাব আপনার কাছে? আর থাকার কথাও না। তাই আপনাকে এর জবাব দিচ্ছি আমি। আমি আপনার কেউ না, আর তাই আমার উপর আপনার কোনো অধিকার নেই। সো নেক্সট টাইম আমার উপর কোনো রকম অধিকার খাটানোর চেষ্টা করবেন না। এই বলে তানভী বেরিয়ে যেতে নিলে নীর ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আর তারপর তানভীরের কানের কাছে গিয়ে নিজের মুখ এনে স্লো ভয়েসে বলে, তোমার উপর আমার কিসের অধিকার তা তুমি আজ বিকালেই টের পাবে। এরপর তুমি চাইলে আমার থেকে এই অধিকার নিতে পারবে না। বি রেডি জান, আজই আমি তোমায় দেখিয়ে দিব তোমার উপর আমার কিসের এত অধিকার। এই বলে নীর তানভীকে ছেড়ে হনহনিয়ে চলে যায়। আর যাওয়ার আগে রুম বাইরে দিয়ে লাগিয়ে দিয়ে যায়। আর সার্ভেন্টদের ও বলে যেতে থাকে, আর সার্ভেন্টদেরও বলে যাতে কেউ দরজা খোলে। এই বলে বাড়ি থেকে বের হয়ে যায়। আর এইদিকে তানভীর দরজা ধাক্কাচ্ছে আর জোরে জোরে চিৎকার করছে, কিন্তু কেউ দরজা খুলছে না। এক সময় দরজা ধাক্কাতে ধাক্কাতে সে বড্ড ক্লান্ত হয়ে পড়ে। তাই সে খাটের উপর বসে পড়ে আর আকাশ পাতাল ভাবতে থাকে। এক সময় সে ঘুমের দেশে তলিয়ে পড়ে। প্রায় বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে আসলো। তানভী তখনও ঘুমিয়ে আছে। এমন সময় ধাম করে দরজা খোলার আওয়াজে সে থরফরিয়ে ওঠে। আর সামনে যা দেখে তাতে তানভী সপ্তম আকাশে উঠে পড়ে।